সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্যাবৃত্তিক গতির প্রথম ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখবো যে পর্যাবৃত্তিক গতি কি, পর্যায়কাল কি, পর্যাবৃত্তিক গতি বলতে কি বোঝায়, তার সাধারণ সমীকরণ, তার ডিফারেন্সিয়াল সমীকরণ। এগুলো আমরা শিখবো। আমরা একটু অল্প অল্প করেই শিখবো, কোনো সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে অধ্যায়টা আমরা মোটামুটি 3 থেকে 4টা ক্লাসের ভিতরে শেষ করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। আসো শুরু করা যাক। প্রথমে অধ্যায়ের যে আগে আমাকে একটু জানাও যে আমার সবকিছু শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে জানাও। নাফিস, এত লেট কেন? সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। নাফিসা, এত লেট কেন আজকে? আর ঝুমুর কই? ভাই ওই যে ক্লাসের জন্য রেডি হতে গিয়ে একটু লেট হয়ে গেছে। দেখে রাখতেছি কে কে আসতেছে না। আমি রেকর্ড দিব না তো। আসছি তো। আসছিস? আচ্ছা। জি। ওকে, তাহলে কথা সবাই। আজকে পর্যায়বৃত্তিক গতি, ঠিক আছে? পর্যায়বৃত্ত কথাটার অর্থ কি? কে বলতে পারবে আমাকে এটা? বলো, একজন বলো। পর্যায়বৃত্ত কথাটার অর্থ কি? দেখি কে পারে। কেউ জানে না? পর্যায়বৃত্ত কথাটা যে বারবার, পুনরায়। বাংলা কথা, সহজ বাংলা কথায় বারবার বা পুনরায়। পর্যায়বৃত্ত কথাটার অর্থ বারবার বা পুনরায়। ঠিক আছে। পর্যায়বৃত্তিক গতি মানে কি? দেখো, সংজ্ঞা লিখেছি যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয়, কি বলছি, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলি পর্যায়বৃত্তিক গতি। বুঝছো? এটুক বোঝো নাই? কে বলো। আচ্ছা, খেয়াল করো। ধরো যে একটা মাঠ, একটা গোল মাঠ। মাঠের এই অবস্থান থেকে ধরো আমি দৌড় শুরু করলাম। মাঠের এই অবস্থান থেকে আমি দৌড় শুরু করলাম। ধরো আমি 4 সেকেন্ড পর আবার এই জায়গায় আসলাম। 4 সেকেন্ড পর, কয়েক সেকেন্ড পর, 4 সেকেন্ড পর আবার আমি, আবার দেখো, আবার 8 সেকেন্ড পর, আবার 4 সেকেন্ড পর আবার আমি এখানে আসলাম। 8 সেকেন্ডে আবার আমি এখানে আসলাম। আবার ঘুরে এসে আবার 12 সেকেন্ডে আমি এখানে আসলাম। তাহলে কি আমার এই গতিটা পর্যাবৃত্তিক গতি হবে কি না? বলো তো। বলো তো, এটা পর্যাবৃত্তিক গতি হবে কিনা? হবে। কারণ কি? কারণ দেখো, এটা নির্দিষ্ট পয়েন্ট কোনটা, এটা নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, ধরো একটা নির্দিষ্ট সময় 4 সেকেন্ড, বা ধরো কোনোটা সময় 8 সেকেন্ড হলো বা 12 সেকেন্ড হলো, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। তারপর দেখো একই দিক দিয়ে, খেয়াল করো তো, একই দিক দিয়ে অতিক্রম করছে কিনা জিনিসটা। দেখো একই দিক, একই মানে এই বিন্দুতে ঢুকতেছে কোন দিক দিয়ে? এদিক দিয়ে তো ঢুকতেছে। একই দিক দিয়ে কি করতেছে? অতিক্রম করছে। তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্তিক গতি। তাহলে সেই গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্তিক গতি। এটা বুঝছো তোমরা? এটা বুঝছো তোমরা? ওকে, যদি বুঝে থাকো খুব ভালো। ডনি, কোনো সমস্যা আছে তোমার? একটু বুঝতে পারছো? আচ্ছা, পর্যায়কাল দেখো। না, এর আগে কিছু করাই নাই, কেবল শুরু হলো। তোমাদের জন্য ওয়েট করছিলাম। তোমাদের পরীক্ষা শেষ, একটু আসতে টাইম লাগবে আমি জানি। এরপর খেয়াল করো পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা যে এই একবার অতিক্রম করতে, পুরো পথটা একবার অতিক্রম করতে যেই পরিমাণ সময় লাগে বা যত সময় লাগে, সেটা পর্যায়কাল। মনে রাখো, পর্যায়কাল কি? এই যে পুরো পথটা একবার অতিক্রম করতে যে সময় লাগে, সেটাই আমার পর্যায়কাল। পর্যায়কালটা কি? এই পুরো সময়, পুরো পথটা একবার অতিক্রম করতে, মানে কি, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, পুনরায় ওই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ প্রয়োজন সেটাই আমার পর্যায়কাল। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার আছো?
সুজনা, তুমি তো রোল সহ আসবা, ঠিক আছে? রোল সহ আসেনি কে কে? ডনি, তুমি তো রোল সহ আসবা। তোমার রোল বোধহয় 3-3 না 3-2, কে জানো? এমনই হবে। কোড সহ আসবা। আচ্ছা, আমি বোর্ডটা মুছবো। সবাই লিখছো জিনিসটা, এইটুক জিনিস লিখছো? বল। আচ্ছা, আগে আমরা গতি সম্পর্কে চিনবো যে বিভিন্ন গতি কি কি, তারপর আমরা অধ্যায়ের ভিতরে ঢুকবো। এখন আমরা অধ্যায়ের ভিতরে ঢুকি নাই, ঠিক আছে? অধ্যায়টা একটু কারো কাছে জটিল লাগতে পারে, কারণ তোমরা ইন্টিগ্রেশন শেখো নাই, ডিফারেন্সিয়েশন শেখো নাই, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করো নাই। একটু কঠিন লাগতে পারে। এটা ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে? এই অধ্যায় থেকে অঙ্ক অ্যান্সার করা সহজ। হ্যাঁ, আসো। এরপর আমরা করব কি? এরপর আমরা করব হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। সবাই উপরে নোট দাও, দোলন গতি বা স্পন্দন গতি। এখন আমরা করব হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। দোলন গতি বা স্পন্দন গতি কি? আচ্ছা, তোমরা কি ঘড়ির কাঁটার গতি দেখছো কেমন? আচ্ছা, ঘড়ির কাঁটার গতি বাদ দাও, তোমরা কি পেন্ডুলামের গতি দেখছো? টিক 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 টিক, এমন করে না? এমন করে তো। দেখো তো জিনিসটা কি হচ্ছে, এরকমই তো। পেন্ডুলাম কি এই যে এরকমই তো? হ্যাঁ, এখানে সাসপেনশন পয়েন্ট থাকে। এটাকে সাম্যাবস্থা, তাই তো? মিন পয়েন্ট, মিন পজিশন বা সাম্যাবস্থা বলে এটাকে। এই যে এইভাবে, এটাই তো, এভাবেই তো ঘোরে। দেখো, ঠিক কিনা? ঠিক তো। দেখো কি বলছে, যদি, এটা বলছে যে এই সংজ্ঞাটা এভাবে বলছে যে যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি বাকি অর্ধেক সময় অপর দিকে, মানে দুইটা ফিচার দিলে মাথা থাকলো আর আগে আর আগে আচ্ছা, বাকি অর্ধেক সময় অপর দিকে অতিক্রম করে সে গতিকে আমরা কি বলবো? দোলন গতি বা স্পন্দন গতি বলবো। আমি কিন্তু তোমরা নতুন অধ্যায় বলে তোমাকে জানো না, অতিরিক্ত আস্তে করাচ্ছি কিন্তু। অসময় এত আস্তেই করাই নাকি? হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? দেখো, খেয়াল করো, সংজ্ঞাটা দেখো কি বলছি। যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু তার গতিপথের অর্ধেক সময় একদিকে, খেয়াল করো তো, এটা তো সাম্যাবস্থা, মনে, এটা তো সাম্যাবস্থা। এটা ঠিক এই যে এইভাবে, 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 এইভাবে,
এইভাবে দোলে কিনা, দেখো। হ্যাঁ, তাহলে গতিপথ কোনটা? গতিপথের সময় কতটুকু, মোট সময় কতটুকু বলো তো? আমি পর্যায়কাল শিখাইলাম না, ওটাই তো গতিপথের সময়। ধরো এখান থেকে আমি যাত্রা শুরু হবে, তার মানে একবার এইখানে যে আবার এই পথে ফেরত আসতে যে সময়, ওটাই তো পর্যায়কাল, তাই না? ওটাই তো মোট সময়, তাই তো? এখন খেয়াল করো, এটা যখন এভাবে অক্সিলেট করতেছে বা দুলতেছে, তখন কি হচ্ছে বলো তো? অর্ধেক সময় এক পাশে, দেখো অর্ধেক সময় এক পাশে, এই দেখো এখানে তো দুলতেছে, দেখো এই দেখো মোট সময় ধর টি, মোট সময় কতটুকু খেয়াল করো, আমি হাত দেখো আমার, মোট সময় টি কতটুকু, পর্যায়কাল টি কতটুকু, এইখান থেকে শুরু, একবার এখানে যে আবার এখানে ফিরে আসতে হচ্ছে, কি বলে, এটা হচ্ছে মোট সময় টি। ঠিক আছে, এখন দেখো তো আমি কি বললাম, যে গতিশীল বস্তুর গতিপথের অর্ধেক সময় একদিকে। এখন দেখো তো অর্ধেক সময় একদিকে থাকতেছে কিনা, যখন তোমার এখান দিয়ে যাচ্ছে, এখানে যখন যাচ্ছে, এই দেখো, দেখো খেয়াল করো, টি এর অল্প একটু অংশ, পুরোটা ধরো টি, পুরো সময় ধরো টি, একবার পুরোটা এভাবে পাক দিয়ে আবার ফেরত আসছে টি। তাহলে বিষয়টা বোঝো তো, তাহলে তোমরা আমাকে একজন বলবে যে খালি একবার এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় কতটুকু হবে, তাই আমার তো এইখান থেকে এই পর্যন্ত যে আবার ফেরত আসতে সময় হচ্ছে টি, তাহলে এখান থেকে একবার এইটুক যাইতে আমার কতটুকু সময় লাগবে? T/2, ভেরি গুড, T/2 সময় লাগবে। মোট সময় টি, মোট মোট সময় টি, মোট টি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে T/2 লাগবে, তাই তো? এখন আমি কি বললাম, গতিপথের অর্ধেক সময় একদিকে প্রমাণ করতে হবে আমাকে, তাই না? তাহলে আসো তো দেখি, এইটা হচ্ছে একটা দিক, এটা তো মিডল পয়েন্ট, মিন পজিশন বা সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন বলো তো, এইখান থেকে এই পর্যন্ত যাইতে T/2 সময় লাগে, তাহলে আমাকে একজন বলবে যে এইখান থেকে এই পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগবে? T/4। এই তো সাবাস মিলা, T/4, মানে T/2 এর অর্ধেক, তাহলে এখান থেকে এটুক যেতে T/4 সময় লাগবে। আর এখান থেকে এটুক যেতে কত, এখান থেকে এটুক যেতে কতটুকু সময় লাগবে? T/4। T/4ই সময় লাগবে। গুড। এখন বলো, এখন বলো, আমি তো এখান থেকে একবার গেলাম এই পর্যন্ত, আমার কি পুরো সময় ইউজ করছি? করি নাই, আমি তো অর্ধেক সময় ইউজ করছি। তাহলে এবার আবার বলো তো, আবার কি, আবার এখান থেকে আবার এখানে ব্যাক আসবে না পুরো সময় নিতে গেলে পরে? তাহলে খেয়াল করো, আবার এখান থেকে এইটুকু কতটুকু সময় লাগবে, আবার যদি রিপিট করে, আবার এখান থেকে রিপিট করে, আবার এটা T/4 সময় লাগবে, আবার এটাও T/4 সময় লাগবে এই অংশ। বুঝছো কিনা বলো এটুকু? এখন এই দুটো যদি তুমি যোগ করো, সময় যদি যোগ করো, তাহলে এই দেখো কি আসছে বলো তো, তাহলে এ অংশের জন্য T/2 সময়, এ অংশের জন্য T/2 সময়, দেখো মোট গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একদিকে হয়েছে কিনা, দেখো, দেখো বুঝছো কিনা তোমরা, বলো, মোট গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একদিকে হয়েছে কিনা? হয়েছে? আচ্ছা, সানজিদা লেটে আসছে না? সানজিদা, ডিমের ব্যবসা কেমন চলছে? সানজিদা, পরীক্ষা কেমন হলো সবার? গুড, নেট ছিল না, আর কি বলবো। খেয়াল করো, আমার মোট সময় টি কোনটা বলছে, আমি খেয়াল করো, এখান থেকে শুরু করে একবার এখানে যাবে, আবার এখানে ফেরত আসবে, এটা হচ্ছে টি, মানে নির্দিষ্ট থেকে যাত্রা শুরু করবে, একটা গন্তব্যে গেল, আবার ব্যাক আসবে, এটাই হচ্ছে মোট সময় টি। এখন আমাকে বলছে যে সংজ্ঞায় বলছে, যদি কোনো পর্যাবৃত্ত গতিশীল বস্তু তার গতিপথের অর্ধেক সময় একদিক, এখানে দুইটা দিক কোন দিক হচ্ছে, এটা যদি সাম্যাবস্থা হয়, তাহলে এইটা হচ্ছে একদিক, এই পাশটা হচ্ছে একদিক, এই পাশটা হচ্ছে অপর দিক ধরলাম। এবার আমার দেখাইতে হবে যে মোট সময় টি এর অর্ধেক সময় এদিকে গেছে, আর অর্ধেক সময় এদিকে গেছে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো তো, একবার যখন আমার, একবার ধর, একবার যখন বস্তুটা এখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে সে কত সময় পার করলো? T/2 সময় কিনা, মোট সময় তো টি, তাহলে একবার যখন এইটুক গেল, তাহলে মোট সময় কি T/2, এই জায়গার সময় কি T/2 গেল না? এখন T/2 এর ভিতরে অর্ধেক গেছে এইটুকের জন্য, অর্ধেক গেছে এইটুকের জন্য, তাহলে এইটুকু হবে কত, T/2/2, মানে T/4, এইটুকু হবে T/4। আবার কি এটা কি এখানে থেমে আছে? নাই, এটা তো আবার ব্যাক আসবে এখানে,
তাহলে এখানে যদি ব্যাক আসে তাহলে আবার সেম প্রসেসে টি বাই ফোর থাকবে না, সময় টি বাই ফোর পাবে এইটুকু অংশ, আবার টি বাই ফোর পাবে এইটুকু অংশ। বুঝতে পারছো? তাহলে এই দুটো যদি তুমি যোগ করো তাহলে এই পাশের জনের মোট সময় কত হচ্ছে টি বাই টু, এই পাশের জনের মোট সময় হচ্ছে টি বাই টু। দেখো তাহলে গতিপথের মোট সময় ছিল টি, তাহলে অর্ধেক সময় টি বাই টু গেছে এই পথে, অর্ধেক সময় টি বাই টু গেছে এই পথে। তাহলে কি আমরা এই গতিকে কি দোলন গতি, স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি কিনা? এটুকু বলো, পারি কি না বলো। পারবো আমরা? অবশ্যই পারি। আচ্ছা, এখন আচ্ছা নেই কে কে? ওকে, তাহলে সিম্পল হারমোনিক মোশনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, সিম্পল হারমোনিক মোশনের কিছু আছে যে এটা কি কি হতে হবে। এটা একটা পর্যাবৃত্ত গতি, অবশ্যই একটা পর্যাবৃত্তিক গতি, তাই না? দেখো তো, এটা একটা পর্যাবৃত্তিক গতি হবে। কারণ কি, যাত্রাপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ক্রিয়া করে। এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া একবার তো যাচ্ছে এদিকে, দিক হচ্ছে এদিক, আবার যখন এদিক দিয়ে আসে তখন এই বিন্দুকে আবার অন্য দিক থেকে ক্রিয়া করছে, তাই না? তোমাদের এটা প্রশ্ন হতে পারে, পারে কিনা? আমার প্রশ্নটা বুঝছো? তোমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আপনি তো পর্যাবৃত্ত গতির সংজ্ঞায় বলছেন যে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, কিন্তু এটা তো একবার যাচ্ছে এদিক মুখ করে, দেখো একবার যাচ্ছে এইদিকে মুখ করে, আবার যখন ব্যাক আসে তখন আবার এইদিক মুখ করে ব্যাক করছে, তাহলে একই দিক থেকে তো হচ্ছে না ভাইয়া। বলতে পারো কি পারো না? পারো কি পারো না বলো। তোমাদের প্রশ্ন আমি বললাম, তোমাদের তো প্রশ্ন থাকে না, সব বলছো তোমরা, নাকি আমি বলে দিই বলে তোমাদের কোনো প্রশ্ন থাকে না কোনটা? বলতে পারো তো। একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরলাম এটা, এখন যখন এখান দিয়ে যাবে তখন অতিক্রম করছে এদিক দিয়ে, আবার যখন এখান দিয়ে ব্যাক আসে তখন অতিক্রম করছে এদিক দিয়ে। হোয়াট ইজ দিস? আসলে এটাও পর্যাবৃত্ত গতি, খেয়াল করো, আমি বলছি এটা নির্দিষ্ট সময় পর পর, তাই না? আমি ধরলাম এখান থেকে ছাড়লাম, সেটা আমি ধরলাম 1 সেকেন্ড পর এখানে আসলো, ধরো এখানে আসলো, তাই না? এই এই জায়গায় তখন কি গতিপথটা এদিকে, এদিক দিয়ে অতিক্রম করছে, আবার যখন বস্তুটা ঘুরে আবার এখানে আবার তো সেই সেম দিকেই তো আবার হচ্ছে, তাই না? দেখো তো, হিসাব করো তো, আমি যদি এই পয়েন্টের জন্য ধরি, এদিক থেকে যখন যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর এসে আবার এখানে আসছে, আবার তো সে একই দিক থেকে অতিক্রম করছে বিন্দুটা। আবার এই ক্ষেত্রে দেখো, এদিক থেকে যখন যাচ্ছে একবার গেল, আবার আসলো, এসে আবার যখন যাচ্ছে দেখো একটা নির্দিষ্ট সময় পর পরই কিন্তু এই যে বিন্দুটাকে অতিক্রম করছে একই দিক থেকে। এই জন্য হবে হচ্ছে এই গতিটা পর্যাবৃত্তিক গতি আমরা বলতে পারবো। বুঝতে পারছো? দেখো, এই গতিটা হচ্ছে একটা স্পন্দন গতি। এই যে স্পন্দন গতি বা দোলন গতি বা স্পন্দন গতি দেখালাম না, স্পন্দন গতি হতে হবে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো পড়া? এটা তো সরল রৈখিক গতি হতে হবে। এগুলো আসবো। এই যে পেন্ডুলাম, এই পেন্ডুলামের এই যে কৌণিক যে কোণটা, এই কোণটা কিন্তু 4 ডিগ্রি হতে হবে, 4 ডিগ্রি থেকে কম হতে হবে। এই কোণ থেটা, এই কোণ থেটাটা সবসময় 4 ডিগ্রি সমান বা ছোট হতে হবে। এইটা যদি না হয় তাহলে গতিটা আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো না, কারণ এর গতিপথটা তখন আর সরল রৈখিক থাকবে না, তখন এমন গোলাকার হয়ে যাবে। আমরা দেখানোর স্বার্থে তোমাদেরকে দেখায় যে একটু গোল আছে, কিন্তু এই 4 ডিগ্রি বিস্তার, মানে এই 4 ডিগ্রি কোণের কারণে মানে এত কম করে সরাইছি, দেখো এটা মনে হবে যে কাছাকাছি দলছে এভাবে, কোথায় কাছাকাছি দলছে, এই জন্য মনে হয় ওটা সরল রৈখিক পথ, এই জন্য গতিটাকে সরল রৈখিক গতি বলা যাবে। মনে রাখবা যে এই যে পেন্ডুলামের হচ্ছে, এটা হচ্ছে কৌণিক বিস্তার, ঠিক আছে? কৌণিক বিস্তার হতে হবে 4 ডিগ্রি সমান বা ছোট, এর বেশি হয়ে গেলে পারে সেটা আর পর্যাবৃত্তিক গতি বা সিম্পল হারমোনিক মোশন থাকে না। তাহলে আসবো, সমস্যা নেই। তারপরে আরেকটা বৈশিষ্ট্য কি হতে পারে? যে কোনো অবস্থায় বলের মান, যে কোনো অবস্থায় বলের মান সাম্যাবস্থা থেকে ত্বরণের সমানুপাতিক
ও বিপরীতমুখী। গেল। এটা আমি বুঝাবো, এটা দুই ভাবে বুঝাবো, কোনো সমস্যা নেই, স্প্রিং দিয়ে বুঝাবো, পেন্ডুলাম দিয়ে বুঝাবো। তারপরে কি, আর এর এর উপরে যে বলটা কার্যকর হয়, বল সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এ বল, বল সবসময় নির্দিষ্ট বিন্দু অভিমুখী। প্রতিটা বুঝাই দেবো, সমস্যা নেই। এই বলকে বলা হচ্ছে প্রত্যয়নী বল, ঠিক আছে, রিঅ্যাকট্যান্ট ফোর্স। বলটাকে প্রত্যয়নী বল, ইংলিশ তোমাদের জানা লাগবে না, এটা হচ্ছে প্রত্যয়নী বল কিন্তু এটা। ঠিক আছে, রিঅ্যাকট্যান্স ফোর্স। ওকে। এই যে আমরা এই দুইটা জিনিস, আমরা এইটা আর এটা আমরা বুঝবো যে কি বলছে এটা, এই তিনটা তো বোঝা হয়ে গেছে, এই দুটো আমরা বুঝবো। এখন বলো এই এই প্রশ্নগুলো কারো সামনে আছে কিনা, আমরা পরে দুটো পয়েন্টে যাবো। যে কোনো সময় অবস্থায় বলের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে, বল সবসময় নির্দিষ্ট বিন্দুর অভিমুখী। এই জিনিসটা আমরা আগে স্প্রিং দেখে করব, তারপর হচ্ছে আমরা সিম্পল হার্মোনিক মোশনের এই যে পেন্ডুলাম দেখে করব, সমস্যা নেই। বলো একটু বুঝছো কিনা। হ্যাঁ, এই বলটাও কি বলো, এই বলটা হচ্ছে প্রত্যয়নী বল, এই বলটা হচ্ছে প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলটা কি বলতে, লিখে ফেলছো সবাই? লিখে ফেললে বলো, আমি বোর্ড মুছে দিচ্ছি। প্রত্যয়নী বল বলতে পারো, বা তোমরা বাধা দানকারী বল বলতে পারো। লিখছো সবাই? বোর্ডটা মুছবো, বোর্ডটাকে আমি মুছবো। চাইলে একজন একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারো, যে যারা যারা ক্লাস করছে না তারা দেখো। ক্লাস করলে কি, লাইভ ক্লাস করলে কি, যে আমি যে আসি তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো আমাকে, কিন্তু যে রেকর্ড দেখলে যদি তুমি মাঝখানে না বোঝো তাহলে কি লাভ হলো বলো। স্ক্রিনশট নিয়েছো? ওকে। এখন এই দুইটা পয়েন্টের আমরা এখন দেখবো জিনিসটা কি। প্রত্যয়নী বলটা কি, কেউ জানো প্রত্যয়নী বলটা কি? ওকে, আচ্ছা, খেয়াল করো, প্রত্যয়নী বলটা কি, আসো যে কোনো অবস্থায় বলের মান, আসো আমরা একটা স্প্রিং দেখে বুঝি, ঠিক আছে। ধরো একটা এই যে স্প্রিং এভাবে আছে, এই যে একটা বস্তু এভাবে লাগানো স্প্রিং এর সাথে, এইটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। কি অবস্থা, মানে স্প্রিংটা আমি কিছু করি নাই, সংকোচনও করি নাই, প্রসারণও করি নাই, এটা হচ্ছে এক সমান সমান জিরো ধরো। কোনটা এক্সামে দিয়েছিল? প্রত্যয়নী বল। আহা, এবার ঠিক আছে নাকি? এবার ঠিক আছে, কোনটা ঠিক ছিল, আগেরটা না এটা? বলো। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, বলটা কি, আমরা স্প্রিং তো সাম্যাবস্থায় আছে তাই না, এই স্প্রিংকে আমরা টানবো এখন, কি করব, টানবো, টানলাম, টেনে আমরা এভাবে আনলাম। তো টানার জন্য কি, ধরো স্প্রিং এভাবে আছে, খেয়াল করো, স্প্রিং এভাবে আছে, আমি ধরলাম, ধরে এইভাবে টানলাম, আবার বলি, স্প্রিংটা এভাবে আছে, আমি ধরে এভাবে টানলাম, টানলাম তো, টানার ফলে আমি বল কোন দিকে দিতেছি,
আমি বল দিচ্ছি এদিক বরাবর, এটা আমার বল, এটা হচ্ছে এফ এজেন্ট, এফ এজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এফ এজেন্ট। আমি এক্স সরণ ঘটাইছি, কি পরিমাণ সরণ ঘটাইছি, ধরো এখানে এক্স সমান জিরো ছিল, আমি ধরলাম এখানে জিরো, এটা সমান 0 পয়েন্ট, আর আমি এক্স সরণ ঘটাইছি, যে কোনো হতে পারে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3, যা হোক, ওটা সমস্যা না। এখন এখন আমি যে যে এই পরিমাণ যে যে বল দিলাম এটাকে, ঠিক আছে, এখন ধরো আমি যদি এটাকে যে বল দিচ্ছি, স্প্রিং কি তার বিপরীত, স্প্রিং কি খুব সহজেই চলে আসবে বলতো? আমি যে টানতেছি, আমি কি হাতে কোনো বল অনুভব করবো না? করবো কিনা? স্প্রিং কি এর বিপরীত দিকে কি কোনো একটা বল দেবে কি দেবে না, বলো? বলো তো দেবে। তোমরা নিজের টানো তো, স্প্রিং টাকে ধরে এটা টানবা, মনে হবে না এটা শক্ত শক্ত লাগছে, যত যত যাবা তত কষ্ট হবে, যত যাবা তত কষ্ট হবে, বলো তো? কারণ কি, কষ্ট কেন হচ্ছে? কারণ স্প্রিংটা তোমাকে বলে না আমি যাতে দেবো না, আমাকে তোমার টেনে যাবে স্প্রিংটা। তার মানে কি বোঝাচ্ছে বলো, তুমি এইদিকে বল দিতেছো, ঠিক আছে, বল ইন্টু সরণ, তুমি এদিকে কি করছো, বল দিতেছো এফ এক্স, হ্যাঁ, তুমি এখানে বল দিতেছো, এদিকে এফ বল দিতেছো, এক্স সরণ করছে, তোমার কাজ হচ্ছে এফ এক্স এইদিকে, এইদিক বরাবর, এইদিক বরাবর তুমি করতেছো, ঠিক আছে। এখন এখন স্প্রিংটা কিন্তু তোমার বিপরীত দিকে একটা বল দেবে, এই স্প্রিংটা তোমার বিপরীত দিকে একটা বল দেবে, এটা হচ্ছে এফ স্প্রিং, এটা হচ্ছে কি, এফ স্প্রিং। এই স্প্রিংটা কিন্তু তোমার বিপরীত দিকে বল দেবে, কোন দিক বরাবর বল দেবে বলো তো? বিপরীত দিক বরাবর একটা বল দেবে। এই যে স্প্রিং যে তোমার, এই যে তোমার বলের বিপরীত দিকে যে বলটা দিচ্ছে, এই বলটাকে বলা হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। বলো বুঝছো কিনা? বলো বলো বলো, বুঝতে পারছো? আচ্ছা, এই স্প্রিংটা আমি টেনে ধরলাম, ছেড়ে দিলে কি হবে বলো? ধরো আমার এফ এস এর 0, এখন ছেড়ে দিলাম, এইভাবে টেনে এনে ছেড়ে দিলাম, এই ধরলাম ধরে ছেড়ে দিলাম, যা, স্প্রিংটা সরাসরি এভাবে চলে যাবে না? জিরো অবস্থানে চলে যাবে না স্প্রিংটা, বলো তো? হ্যাঁ এই তো। আচ্ছা আমি আবার বলছি, স্প্রিং ধরো জিরো অবস্থানে ছিল, আমি টানলাম, টেনে একটা অবস্থানে আনলাম, এক্স এক্স টানলাম, এক্স দ্রুত টানলাম, আনলাম, এখন আমি তো এফ এজেন্ট, আমি এফ এজেন্ট, এফ বল দিছি, আমি নিজে দিছি এই বলটা, এখন স্প্রিং কি ছেড়ে দেবে বলো? যেমন কি রে তুই আমার টানবি, আমি তো টানবো না, দেবো ধরে এদিকে, হ্যাঁ তুই আমার এবার চুল ধরে টানছিস, হ্যাঁ, এটা আমরা, আমিও তো হাত ধরে টানি, স্প্রিংও কিন্তু এদিক বরাবর একটা বল দেবে, তাই না? কি করে বুঝলাম যে বল দিতেছে? কারণ আমি যখন টানতেছি আমার কষ্ট হচ্ছে, আমি যত বেশি টানবো তত বেশি কষ্ট হবে, খেয়াল করো, যত বেশি টানবো তত বেশি কষ্ট হচ্ছে, তাই না? হচ্ছে কি না? হচ্ছে। তার মানে স্প্রিং আর এদিকে বল দিতেছে, তাহলে স্প্রিং কোন দিক বরাবর বল দেবে? আমি এজেন্ট, আমি যেদিক যাব স্প্রিং যাবে তার বিপরীত দিকে একটা বল দেবে, স্প্রিং সাম্যাবস্থার দিকে একটা বল দেবে স্প্রিং। তার মানে যখনই আমি এফ এজেন্ট 0, আমি তো ছেড়ে দিলাম, মানে আমার এফ এজেন্ট 0, তখন কি করবে, স্প্রিং বলের কারণে স্প্রিংটা আবার আগের অবস্থায় ফেরত যাবে। এই যে স্প্রিং বলের বিপরীত দিকে এজেন্ট কর্তৃক বল, মানে আমি যে বল দিচ্ছি এটা এজেন্ট, এজেন্ট কর্তৃক বলের বিপরীত দিকে যে বলটা দিচ্ছে, এই বলটার নামই হচ্ছে প্রত্যয়নী বল, বুঝছো? এই প্রত্যয়নী বল এফ, এফ প্রত্যয়নী বল এফ সমানুপাতিক হবে এই দূরত্বের সমানুপাতিক। দেখো, যেই পরিমাণ আমি সরণ ঘটাবো, এই সরণের সমানুপাতিক। কেন সমানুপাতিক? আমি যদি দেখো, খেয়াল করো, এটাকে যদি আমি এদিক পরিমাণ সরণ ঘটাই, হ্যাঁ, আমি এই দিক যদি আমি সরণ ঘটাই, খেয়াল করো, আমি যদি এদিক সরণ ঘটাই, যত সরণ ঘটাবো তত আমার কি বেশি বল লাগতেছে না, বলো তো? প্রতিক্রিয়া আর প্রত্যয়ী বল কি একই? প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল আর প্রতিক্রিয়া বল, আর তুমি একই বলতে পারো, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ইয়ে ইয়ে বল বলি, প্রত্যয়নী বল বলি, ঠিক আছে, যে বলের বিপরীত দিকে একটা বল, হ্যাঁ অবশ্যই দুটো একই, কিন্তু আমরা এটা এটা সম্বন্ধী, ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রত্যয়নী বল বলি। হুম। এই যে প্রতিক্রিয়া বলটা কি, এই যে আমি ভূমিতে একটা লাথি মারতেছি এইভাবে, ভূমিও কিন্তু উল্টা লাথি আমার দিকে মারতেছে ওই রকমই, ঠিক আছে। তো এই প্রত্যয়নী বলটা কি জানো? প্রত্যয়নী বলটা হচ্ছে কি, যে ঠিক প্রতিক্রিয়া বলের মতো আবার নাও, একেবারে যে সেম তাও না, ঠিক আছে। প্রত্যয়নী বলটা কি হচ্ছে, দেখো তো, আমি যে বলটা টেনে ধরলাম, এর ভিতরে একটা বল আছে, স্টোর হয়ে আছে, বা একটা শক্তি স্টোর হয়ে আছে, ওই শক্তিটা কিন্তু এইভাবে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই শক্তিটা আবার ব্যাক করে দিবে, ঠিক আছে।
কিন্তু প্রতিক্রিয়া বলটা হচ্ছে সাথে 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 রিয়াকশন। তুমি আমার চাটি মারলে আমি তোমার চাটি মারবো, ধুমকি। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ভূমিতে মারলে দেয়ালে দেয়ালে ঘুষি মারবে হবে। এই দেখো দেয়ালে ঘুষি মারলাম দেখো, ঘুষি মারলাম দেয়ালের সাথে সাথে আমি ঘুষি মেরে দিলাম, আহা হেভি লাগলো কথা, তাই না? এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর প্রত্যয়নী বলটা কি? আমি দেয়ালে ঘুষি মারলাম, দেয়াল কিছুক্ষণ রেখে দেবে, তো দেখছি আমি একটু বত্তর খবর আছে। এরপরে ধরো অন্য মানুষকে যখনই যাব, পরে সুযোগ বুঝে ঠিকই মেরে দেবে, এইরকম। যেমন দেখো আমি যখন এভাবে টানতেছি, ও কিন্তু কি খুব একটা আমার কিছু করতেছে না, কিন্তু যদিও কিন্তু আটকে রাখতেছে আমার, পারতেছে না, আমার সাথে পারতেছে না। তো এই যে আমি যে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত টেনে আনলাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলছে, দাঁড়া তোর দেখছি তুই গেলে হাতটা ছেড়ে দে। তোর একদিন কি আমার 4-5 দিন, যেই হাতটা ছেড়ে দিলাম, এই যা, এদিক চলে গেল। ঠিক আছে, এইরকম। বুঝতে পারছো? কে প্রশ্ন করছিল? হ্যাঁ, স্প্রিং এর ক্ষেত্রে এর ক্ষেত্রে প্রত্যয় নিব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখ আসো, আমি যে এটা কি এফ স্প্রিং, তাই না? এটা প্রত্যয়নী বল, ধর এফ স্প্রিং। এটাকে আমি যত টানবো তত আমার কি বল বেশি লাগবে না? বা হাতে বেশি চাপ অনুভব করবো না? তত বল লাগবে। তাহলে খেয়াল করো, তাহলে কি আমি সমানুপাতিক বলতে পারি? যত বাড়াচ্ছে তত বাড়ছে, তাই না? যত মারতেছি তত ব্যথা লাগতেছে, এরকম। তাহলে খেয়াল করো তো, এইটা কি ঠিক আছে লেখা যে এক্স সমানুপাতিক এক্স, নাকি আরো কিছু লাগবে বলো তো একটু, দেখি কি কেমন বুঝতে পারছে। এক্স বলো বলো বলো। স্কোয়ার হবে। না, স্কোয়ার হবে না ছুটি। আচ্ছা খেয়াল করো, স্প্রিং বল কাজ করছে এই দিকে সাম্যাবস্থার দিকে, কিন্তু আমার সরণ হচ্ছে কি তার বিপরীত দিকে না? এইদিকে সরণ হচ্ছে না, এইদিকে সরণ হচ্ছে না, দেখো তো এইদিকে সরণ হচ্ছে না। আর স্প্রিং বল কাজ করছে এই দিকে, দেখো সরণ হচ্ছে এইদিকে, স্প্রিং বল কাজ করছে এইদিকে, তাহলে একেবারে দিক বিপরীত না? এই কারণে হচ্ছে এখানে একটা মাইনাস হবে। এই দেখো, বুঝছো কিনা বলো? গুড গুড, নেগেটিভ হবে। দেখো, যে কোনো অবস্থায় বলের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়েছে, এটা দেখাইছি আমি? বলো, দেখাইছি কিনা? বুঝতে পারছো কেন হলো? স্প্রিং বল বা প্রত্যয়নী বলটা কি করছে? ওদিক কাজ কাজ করতেছে, আর আমার সরণ আমার এদিক করতেছে, বিপরীতমুখী বলে একটা মাইনাস। আসলে সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে এফ সমানুপাতিক চিহ্ন দিলে পরে আমরা সমান সমান কি দেবো? কে এক্স দিলাম, ঠিক আছে? বা মাইনাস রাখলে, মাইনাসে কোনো ইয়ে নেই, মাইনাস খালি বোঝাচ্ছে যে বিপরীতমুখী। অর্থাৎ মাইনাস মানে কি, বলের ক্ষেত্রে তো সমস্যা নেই এটা, ঠিক আছে? মাইনাস মানে বোঝাচ্ছে খালি যে এই দুইটা দিক হচ্ছে বিপরীত, এই দুটো দিক হচ্ছে বিপরীত। এই কে কি বলতো? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। এখন তুমি একটা ছোট খেলনা গাড়ির স্প্রিং কে টানতে পারবা সহজে, রেল লাইনের রেলের যে স্প্রিং গুলো আছে এগুলো সহজে টানতে পারবা? বলো তো। ওটা তুমি কেন, ওটা হচ্ছে মানে আমাদের এখানে যতজন আছে সবাই মিলে ডাবাতে পারবো না, এত এটা, ঠিক আছে? বুঝছো কিনা বলো? তাহলে কে কি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের উপরেও কিন্তু নির্ভর করে। যার স্প্রিং ধ্রুবক যত বেশি, সেটাকে মুভ করানো তত কঠিন। বুঝতে পারছো? বলো। তাহলে এইটা আমি বুঝাতে পারছি, এই লাইনটা যে কোনো অবস্থায় বলের মান সমস্যা থেকে সরণের সমানুপাতিক ও বিপরীত। বুঝছো এটা? আচ্ছা, এই নতুন অধ্যায় কেমন লাগতেছে? এ অধ্যায় কিন্তু অনেকে বুঝে না, বলো। খালি সানজিদারই ভালো লাগছে, আর কারো ভালো লাগে না? বুঝছি বুঝছি। হ্যাঁ, ঝুমুর আবার এক্সটেনশন লাগাচ্ছে সামনে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো লাস্টটা দেখি। বলছে বল সবসময় নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তোমরা আমাদের পুরা ক্লাসটা করার পরে, পুরা অধ্যায় করার পরে তারপরে দেখো যে তোমরা কি কি শিখতে পারলে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই দর্শনের ইয়ে ঠান্ডা পড়ছে? হুম, দর্শনের ঠান্ডা পড়ছে? পড়ছে না? সবাই লেপ মুড়িতে ঘুমায় আছে, দেখ, ভালো। আচ্ছা, খেয়াল করো, এরপর কি বলছে বলো তো, এই প্রত্যয়নী বল সবসময় নির্দিষ্ট বিন্দুর অভিমুখী। কেন বলছে এটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখী, কেন বলছে আমি, এই হোয়াই আই এম বোলিং, বলো। নির্দিষ্ট বিন্দু অভিমুখী কেন বলছি খেয়াল করো তো। আমি যখন এটাকে টানতেছি, আমি স্পিডে যখন টানতেছি, এটা সাম্যাবস্থা না? দেখো তো,
তখন এই প্রত্যানীর বলটার দিক কোন দিক বলো তো, সাম্যাবস্থার দিকে কিনা? আবার আবার এই স্প্রিংটাকে যখন আমি সংকোচন করব, এই যে সংকোচন করছি, দেখো এটা, এই যে এটা ধরো সাম্যাবস্থা ছিল, সাম্যাবস্থাটা দিয়ে আগে, এটা ধরো সাম্যাবস্থা ছিল, স্প্রিংটাকে আমি এদিকে ঠেলছি, দেখো খেয়াল করো, স্প্রিংটাকে আমি এদিকে ঠেলছি, তাহলে সরণ ঘটাচ্ছি আমি এদিকে, সরণ এক্স এদিক ঘটাচ্ছি, আমি বলও দিচ্ছি এইদিকে, এফ এজেন্ট। কিন্তু স্প্রিংটা কি চাবে বলো তো, আমি যদি স্প্রিং ঠেলি, যে ছেড়ে দাও, স্প্রিংটা কি হবে, আবার ব্যাক করবে না এইদিকে, তাহলে স্প্রিং বল কোন দিকে কাজ করছে, এইদিকে, এফ স্প্রিং। দেখো তো, এর মানে কি বুঝলাম, আমি যদি কি বলি বলো তো, সংকোচন করি বা প্রসারণ করি, এটা কি সংকোচন করলাম না, সংকোচন করলাম, আর এটা কি করলাম, প্রসারণ করলাম, তাও কিন্তু এই যে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলটা সবসময় সাম্য অবস্থার দিকে যাবে, সাম্য অবস্থার দিকে যাবে। এটাই জন্য বললাম বল সবসময় নির্দিষ্ট বিন্দু অভিমুখ। বল, বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, কার কোনো সমস্যা আছে? যে ক্লাস থেকে বেরোয় যাবা তাহলে লস, আগেই বলে দিচ্ছি, কষ্ট করে করো, ফল তোমরা পাবাই। সবকিছু ক্লিয়ার আছে তোমাদের? দেখো, অল ওকে? আচ্ছা, লাবিব কি আসছে ক্লাসে? আচ্ছা, বলো, এই পর্যন্ত আমি যা যা পড়াইলাম কারোর কোনো সমস্যা আছে কিনা একটু জানো, বলো, এই পর্যন্ত যা যা পড়াইছি কারোর কোনো প্রকার সমস্যা বা আপত্তি আছে কিনা একটু জানো। নাই কারোর? রনি তুমি কি বুঝছো? অমিয়া, অমিয়া কোনো সমস্যা আছে? অমিয়া ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে না, ঠিক আছে। তোয়া, 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 নাফিসা কোনো সমস্যা? নাফিসার পারফরমেন্স খুবই ভালো, ওর কেমিস্ট্রি ইয়েটা দেখলাম আমি, খুব ভালো করছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো সলভ করতেছে নাফিসা, তোমরা অনেকে যা যা দিছো অনেক ভালো করছো। যে কোশ্চেন গুলো ছিল ওইগুলা হচ্ছে কারা সলভ করে জানো? যারা বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে টপ করে, ঢাবিতে টপ করে, তারা এগুলা, তারা করতে যেগুলো হিমশিম খায়, তোমরা সেগুলো সলভ করতে পারো। বোঝো একবার। এই একজন কে কমলো? এই ধরে দাও তো, কে কমলো? দাঁড়াও, আফরিন, আনিকা, রনি, ফারিয়া, লিমন, লিমা, মিলা, সুজনা, নমিতা, ফাতিমা কে কমছে না? হুম, দেখছো, ধরে ফেলছি। ওকে, এই যে দুইটা বিষয় এখন আমরা সরল দোলকের মাধ্যমে ব্যাখ্যা করব। তার মাধ্যমে আমি বললাম না, আগে স্প্রিং এ দেখাবো, এবার সরল দোলকের মাধ্যমে, স্বল্প বিস্তারে সরল দোলক। স্বল্প বিস্তারে সরল দোলকের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করি, আসো দেখা যাক কি হয় বিষয়টা। এই ক্লাস মজা লাগতেছে? বলো, বুঝতে পারলে মজা লাগবে, না বুঝতে পারলে ভালো লাগবে না, আমি আগেই বলতেছি। খেয়াল করো, এই যে একটা সরল দোলকের একটা এই যে এবার সরল দোলক, এটা একটা সরল দোলক বব, ঠিক আছে। এখন সরল দোলকটাকে আমি দোলাবো, ধরো এইভাবে আমি
থেটা কোণে স্বল্প বিস্তার। আমি কি বলেছি, থেটা কোণ কিন্তু 4 ডিগ্রি বেশি হবে না। আমি তো বোর্ডে দেখানোর সময় বড় করে রাখছি, অরিজিনালি এত বড় হয় না। ঠিক আছে, খেয়াল করো আমি কি করলাম, আমি আবার বলি। সরলরেখা এভাবে ছিল, আমি এটাকে টেনে ধরলাম, এই প্রান্তে আনলাম, এটা ওটা ছেড়ে দেবো, কি করব, ছেড়ে দেবো, এবার ছেড়লাম, দলবে, টুকুস 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 টুকুস, এই দেখো, এই পুষ্পার মতো, হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম করে দলবে, দেখছো, হ্যাঁ, এই যে বলবে, এইভাবে দলবে, তাই তো? কি ব্যাপার, কেউ কিছু বলে না কেন? হ্যাঁ, তোমরা কি মুভি টুভি দেখো না নাকি? এই আফরিন সেন্টি খাচ্ছে কেন? খেয়াল করো, এই যে এটা যে দুলতেছে, তাই না, কিসের কারণে দুলতেছে, এটাই হচ্ছে কথা। এটা যে দুলতেছে, তাই না, হোয়াই ইট ইজ দুলিং, মানে কেন দুলতেছে এটা, কিছু একটা কারণ আছে, কোনো এইদিকে তো একটা বল তো একটা কাজ করতেছে, যার কারণে দুলতেছে, হ্যাঁ কি না? এইদিক বরাবর তো একটা কিছু তো একটা কাজ করতেছে, যার কারণে এদিক তো দুলছে। এখন নিউটনের মতো আমিও তো বলতে পারি এটা কেন এদিক দুললো, এটা তো এই দিকেও দুলতে পারতো, বলতে পারি কিনা, বলো। এ ডুলিং মানে কি? দুলিং দুলিং, হ্যাঁ, দোদুল্যমান, হ্যাঁ, তো খেয়াল করো, এটা কেন দুলিং এদিকে, কারণ কি, এদিক বরাবর তো কোনো একটা বল তো আছে, তো বলটাই বের করবো, আসো কিভাবে বের করবো খেয়াল করো। আচ্ছা, এটা তো একটা ভর আছে নাকি, বলো, এটা তো ভর আছে, ভর কোন দিকে কাজ করে বলো, উপরের দিকে, তাই তো? ভর এমজি উপরের দিকে কাজ করে, তাই তো? কেউ কথা বলে না, হোয়াট ইজ দিস? নিচের দিকে। আহ খালি সুইটি জানে, আর কেউ জানে না, বুঝতে পারলাম। ভর নিচের দিকে কাজ করে, ভর কোন দিকে কাজ করে, নিচের দিকে, তো এটা ভর ধরলাম আমি এম, তাহলে এটা এমজি না? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন এখন আমি দেখবো, এই এমজি দুটো উপাংশ ভাগ করবো, খেয়াল করো, এই অংশটাকে যদি আমি একটু বাড়াই দিই, এই বরাবর একটু বাড়াই দিই, কারো কোনো আপত্তি আছে? বলো তো, এটাকে একটু বাড়াই দিলাম এদিক বরাবর, তাই না, এদিক বরাবর বাড়াই দিলাম, তাহলে এটা যদি থেটা হয়, তাহলে এই কোণটাও থেটা হবে কিনা বলেন, দেখেন, এইটা আর এটা সমান্তরাল, আর এটা হচ্ছে এদের ছেদক, তাহলে এটা আর এটা অনুরূপ কোণ, দেখেন ঠিক আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? এখন খেয়াল করো, এইদিকে এটার রূপাংশ কত, যার সাথে থেটা তার কজ, তাহলে এই দিক বরাবর রূপাংশ কত, এমজি কস থেটা, আর এটা লম্ব দিক মানে এইদিকে, এইদিকে একটা কি থাকবে, বল থাকবে, এই বলটা কত, এই বলটা হবে কত, এমজি সাইন থিটা, তাই তো? দেখো, এই বলটা এমজি সাইন থিটা হবে কিনা, বলো হবে কিনা? তাহলে এখানে কার্যকর বল কোনটা পাইলাম আমরা, দেখো তো, কার্যকর বল যে বলের কারণে এটা দোদুল্যমান, হ্যাঁ, এটা দুলছে কোন বলের কারণে, এমজি সাইন থিটার কারণে, তাহলে কার্যকর বল কি হবে বলো তো, কার্যকর বল হবে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা হবে কার্যকর বল, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন তো আসতে পারে, স্যাররা তো খুব চালাক, এত সহজ জিনিস দেবে না, স্যাররা তো আরেকটা জিনিসও বলতে পারে, এটা অফ টপিক, যে এই যে সুতা, সুতা কি পরিমাণ টান ফেস করছে, খেয়াল করো, এই যে বলটা, এইটাতে এক্সট্রা বল আছে না, এই বলটা তো কিছু না কিছু তো নেগলেক্ট হচ্ছে, হয়তো ছিঁড়ে চলে যেত, টান বল কাজ করে এই দিক বরাবর, ঠিক আছে, সুতার টান বল। এখন খেয়াল করো, এই দিক বরাবর কেন, তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই এই দিক বরাবর কেন, হ্যাঁ, টান বল এই দিক বরাবর কেন কাজ করে, টান বল তো নিচের দিক বরাবর কাজ করতে পারে, সুতার টান বল, হতে পারে না? এখন তোমরা হাতে এক কাজ করো, তোমরা হাতে একটা সুতা বাঁধো, বেঁধে এটাকে এইভাবে টানো, তুমি হাতে কি একটা চাপ প্রয়োগ করো, চাপ হচ্ছে না, মনে হচ্ছে না এদিক বরাবর কিটা টানতেছে এভাবে, এই কারণে টান বলটা উপরের দিকে কাজ করে, বুঝতে পারছো? তাহলে দেখো তো, এই টান বলটি আর এই যে এমজি কস থিটা পরস্পর সমান কিনা, এই দুটো পরস্পর নেগলেক্ট করে,
দিয়ে এই বলটা গায়েব হয়ে যায়। এই কারণে একটা মাত্র বল থেকে কার্যকর বল, সেটা হচ্ছে mg sin থিটা। আর এই বলটাই হচ্ছে এটার প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই বলটাই হচ্ছে প্রত্যয়নী বল mg sin থিটা। তাহলে আমরা টান বল, সুতার টান বল টি সমান কি বলতে পারি? সুতার টান বল টি, বড় হাতে টি দিলাম, টান বল টি সমান সমান কি বলতে পারি বলতো? mg cos থিটা। এটা একটা সূত্র গেল। এখন এখন একটা জিনিস খেয়াল করো। এখন আমরা কি বলছিলাম বলতো, এই প্রত্যয়নী বল কি কিসের সমানুপাতিক? সরণের সমানুপাতিক, কিন্তু দিকে হচ্ছে তার বিপরীত, হ্যাঁ কি না? এটাই তো বলছিলাম, নাকি অন্য কথা বলছিলাম আমি? বলো তো, বলো তো, বলো বলো। বলো, বুঝছো কিনা বলো এই পর্যন্ত? যে একটা মাত্র বল কাজ করে, যে প্রত্যয়নী বল বা এটাকে কার্যকর বল বলে। ঠিক আছে, স্প্রিং এর কার্যকর বল, এটা কিন্তু কার্যকর বল, কারণ এই বলের কারণে কিন্তু এটা ঘুরতেছে এভাবে, দোদুল্যমান এইভাবে, পুষ্পা স্টাইলে দুলতেছে এভাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো বিষয়টা কি হচ্ছে। এই যে টান বল টি সমান mg cos থিটা, এখন আমি তোমাকে কি বলছিলাম বলতো? এই প্রত্যয়নী বলটা কার সমানুপাতিক? সরণের সমানুপাতিক। তাহলে প্রত্যয়নী বলটা কার সমানুপাতিক হবে? mg sin থিটা কার সমানুপাতিক? সরণ। এখানে সরণ কি এক্স? না, এখানে কৌণিক সরণ। কৌণিক সরণ বা কৌণিক বিস্তার, এই কৌণিক বিস্তারের মান হচ্ছে, কৌণিক বিস্তারকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? এটা নিউটনের বলবিদ্যায় আছে। বুঝতে পারছো কিনা বলো? এই কৌণিক বিস্তারকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন খেয়াল করো তো, এই কৌণিক বিস্তারকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। তাহলে থিটা যদি হয়, এই এখন কি এই জিনিসটা ঠিক আছে লেখাটা? একটু বলো তো, নাকি কোথাও ভুল করছে আমি, বলো। দেখো কি বললাম, যে এই যে প্রত্যয়নী বল এম জি সাইন থিটা, যে প্রত্যয়নী বলটা, এটা কার সমানুপাতিক হবে? এটা সমানুপাতিক হবে হচ্ছে কি, দেখো, অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? কৌণিক সরণ। কৌণিক সরণের কি হবে? সমানুপাতিক হবে। কিন্তু আরো একটা কথা বলছিলাম, কি হবে বলো? এই তো ভেরি গুড, সবাই বুঝতে পারছো যে এখানে একটা কি হবে? মাইনাস হবে। এখানে কি হবে? একটা মাইনাস হবে। কারণ কি বলতো? আবার খেয়াল করো কারণটা কি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক যে সরণটা, এটা কি হচ্ছে দেখো তো। আমি এই দিকে বরাবর, এই দিক বরাবর যখন দিচ্ছি, খেয়াল করো, এই দিক বরাবর যখন আমি টানতেছি, তখন কি আমার কৌণিক বিস্তার কি বাড়তেছে, তাই না? তার মানে কি আমার কৌণিক বিস্তারের দিক কোন দিক? কৌণিক বিস্তারের দিক হচ্ছে এই দিক বরাবর না? তার মানে এক কথায় এই দিক বরাবর না কৌণিক বিস্তারের দিক? থিটার দিক এই দিক বরাবর। কিন্তু আমার হচ্ছে কি প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স কোন দিক বরাবর কাজ করতেছে বলতো? এটার বিপরীত দিক বরাবর। এই কারণে কি আসবে? এখানে একটা মাইনাস আসবে। এইটা বোঝানোর জন্য যে, যে কি বলো, প্রত্যয়নী বল তার কি সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক, কিন্তু দিক তার বিপরীত। এই মাইনাসটা কিসের জন্য দেওয়া? দিক বিপরীত, এই কারণে দেওয়া। বলো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও kindly। বলো বলো, এনিওয়ান হ্যাজ এনি সমস্যা? কার নেট প্রবলেম? সঞ্জিতা কি, সঞ্জিতা ডিমের ব্যবসা ছেড়ে একটু এমবি কেন? তাহলে নেট সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো সঞ্জিতা, মনে কষ্ট নিও না। ক্লিয়ার আছে কিনা এটা বলো। নতুন লাগতেছে না? ঠিক আছে জিনিসটা। আচ্ছা, এখন আসো আমরা একটু কার্যকর বল নিয়ে ইয়ে করি। ও, নেই প্রবলেম? দেখছো, আমি চোখে বেশি দেখতেছি, মানে বারবার প্রতিদিন সঞ্জিতা নেট প্রবলেম থাকে তো, এই কারণে ভালো কথা বলতে পারো দোষ হয়ে যায়। সি ইউ নট ফর মাইন্ড। কার্যকর বল, কার্যকর বল, ধরো এফ কার্যকর বল, কোন সময় কি লিখতে পারি বলো তো? mg sin থিটা, হ্যাঁ কিনা? কথা বলেন ঠিক কিনা? এফ সমান সমান আমরা কি জানি? এম এ সমান সমান কি লিখতে পারি আমরা? mg sin থিটা, তাই তো? তাহলে এ সমান সমান কি হবে বলতো? জি sin থিটা। এ সমান সমান কি হবে? জি sin থিটা। এটা কিসের কাজ? এটা কিসের সূত্র? এটা হচ্ছে ত্বরণের সূত্র, কার্যকর ত্বরণ।
এটা কার সূত্র? এটা হচ্ছে কার্যকর ত্বরণের সূত্র। এগুলো আসতে পারে, এগুলো কার সূত্র? কার্যকর ত্বরণ। এগুলো আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আমি আবার পড়াবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছু নাই। না বুঝছো কিনা বলো, ক্লিয়ার আছে কিনা বলো, সব ঠিক আছে সবার? বলো। ওকে, বোর্ড মুসলাম, ভেরি গুড। এই ডনি, তোমার কোনো সমস্যা আছে? বলো। সিমি, সিমি কি আছে না গেছে? ইজ সিমি হেয়ার আর গন? বলো। সিমি তো ফেমাস হয়ে গেল, কলেজের পরীক্ষায় উন্নয়ন দিয়ে প্রশ্ন আসে, পালাইছে সব পড়ে ফাঁকিবাজ। খেয়াল করো, গত সূত্রে আমরা কি শিখছি বলতো? এফ সমানুপাতিক মাইনাস এক্স, তাই না? স্প্রিং এর বেলায়। তাহলে এই যে এফ সমান সমান আমরা কি বলছিলাম বলতো? মাইনাস কে এক্স, তাই তো? তাই বলছিলাম কিনা, বলো। তাই বলছিলাম কিনা? এফ সমান সমান আমরা কি বলতে পারি? এম এ সমান সমান মাইনাস কে এক্স, তাই তো? তাহলে দেখো এ সমান সমান আমরা কি বলতে পারি? মাইনাস কে বাই এম এক্স, তাই তো? দেখো এই কে বাই এম, এই জিনিসটা ধ্রুবক কিনা? এই জিনিসটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স। দেখো, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হওয়ার শর্ত। দেখো, দেখো যেদিক ত্বরণ হবে, দেখো যেদিকে ত্বরণ হবে সরণ তার বিপরীত দিকে, আর পরস্পর সমানুপাতিক। দেখো বুঝছো কিনা? আর এটা কি ছিল বলতো? এটা হচ্ছে ধ্রুবক ছিল, তাই না? এটা কি ছিল? এটা ধ্রুবক ছিল। তাহলে এই যে কে বাই এম, এই ধ্রুবকটার মান হচ্ছে কি? ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, পরে যেন বলা বলা না লাগে, মুখস্থ করো, 10 বার পড়ো সবাই। ওমেগা স্কয়ার সমান কে বাই এম, ওমেগা স্কয়ার সমান কে বাই এম, ওমেগা সমান কে বাই এম। আর ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওকে, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। লিখে ফেলো এটুকু। আর কোনো সমস্যা আছে? কয় পেজ হলো আমি তো দেখলাম না। 10 পেজ হলে ছুটি। মুসলাম, কার 2 পেজ? আমি এতগুলো লিখলাম 2 পেজ? ও আল্লাহ, তোমার আজ গেল। হ্যাঁ, কি অবস্থা দিদিকে হাত বাঁধে গেল, এখন 2 পেজ? দাঁড়া, ম্যাথ করে, ম্যাথ করলে পৃষ্ঠা বেরিয়ে যাবে নাকি? সব থেকে ইম্পর্টেন্ট এই যে জিনিসটা দেখো, সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ব্যবকলনীয়। ওকে, টুকুস। সব থেকে বেশি পেজ যে লিখছে তার পুরস্কার দেখি, বিকাশ চকলেট, তোমার সিয়াম ভাইয়ের তরফ থেকে অবভিয়াসলি। কে পায় বিকাশ চকলেট? এখন সব ইচ্ছা করে বলো ভাই 20 পেজ 30 পেজ।
ওকে, খেয়াল করো, এই যে গত সূত্র থেকে আমরা কি করলাম বলতো, আমরা কি পাইছিলাম বলতো, এ সমানুপাতিক কি পাইছিলাম, -x, তাই তো? এই জায়গায় তার আগের লাইনে কি ছিল, এ সমান -ω²x, হ্যাঁ কি না? ওই যে, মনে আছে? এই মনে করো, মনে করো, মনে করো, ওরে সর্বনাশ, k/m x, এটাই ছিল। আর কি বললাম, k/m সমান সমান কি, ω², এটা ছিল কিনা? এই যে এই মানটাই যে এখানে জাস্ট বসাইছি, দেখো। বিকাশ চকলেট, বিকাশ চকলেট তো সিয়াম ভাই জানে, বিকাশ চকলেটটা হচ্ছে এমন একটা অদৃশ্য বস্তু যেটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ। এটা হচ্ছে কাউকে দেওয়া সম্ভব না, জাস্ট এজ এ টোকেন অফ গিফট এটা বলা হয়, তাছাড়া কিছুই না। হ্যাঁ, ভুতুরে চকলেট, এই তো গুড। হ্যাঁ, এই তো ফিল করতে হয়, গুড। এই তো, ও কত বুদ্ধিমান। হ্যাঁ, এর কাদের পড়ায়, খেয়াল করো, এটা তো সব আমার থেকে উপরে 2 ধাপ। হ্যাঁ, সবাই 2 ধাপ উপরে না? আচ্ছা, খেয়াল করো, সমস্যা নেই। এর এ কি বলছিলাম বলতো, এ ত্বরণ না, এ কি বলছিলাম, কার্যকর ত্বরণ, সমান সমান -ω²x, আসো। আচ্ছা, তোমরা কি এটা জানো, এই জিনিসটা কি তোমরা জানো, যে আমরা যদি এক্স সরণ, সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে, তাহলে আমরা কি পাই বলতো, বেগ পাই কিনা, বলতো? সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে, তাহলে আমরা বেগ পাই কিনা? পাই, এটা তো জানো। আচ্ছা, আবার আমরা যদি বলতো এই যে বেগ পেলাম, এই বেগটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, তাহলে আমরা ত্বরণ পাই কিনা? পাই তো? এই তো সবাই জানে, ভেরি গুড। এখন আমাকে তোমরা এটা বলো তো, এটা বুঝছো কিনা, যে আমরা যদি এই সরণটাকে 2বার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা ত্বরণ পাবো কিনা? একবার করলে বেগ পাচ্ছি, এটাকে যদি আমরা 2বার করি, তাহলে আমরা ত্বরণ পাবো কিনা, এটা খালি বলো। আচ্ছা, যে বোঝো না একটু বলো যে ভাই আমি বুঝি না, কোনো সমস্যা নেই, আমি কাউকে বকবো না, কিছু বলবো না, বলো। সরণ যেটা, সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, বেগ পাবো, সময়ের সাপেক্ষে অবভিয়াসলি। কারণ কি, একক সময় যে সরণটা হয় সেটাই বেগ। এই কারণে ক্ষুদ্র ক্ষুদ্র যে সরণ, ওই সরণটাকে যদি আমরা সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা বেগ পাবো। ওই বেগকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো বলতো, তাহলে আমরা ত্বরণ পাবো। ঠিক আছে, ত্বরণ পাবো আমরা। এখন আমরা যদি আমরা এটা এক লাইনে লিখবো, কিভাবে লিখবো খেয়াল করো, আমরা কিন্তু এক ধাপ করে ডিফারেন্সিয়েট করবো না। আমরা করব কি, যে এই যে সরণটা আছে, এই সরণকে আমরা একসাথে 2বার, মানে পরপর 2বার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা ত্বরণ পাবো। 2বার ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো, এই যে সামনের দিকে একটা স্কোয়ার যাবে, যার সাপেক্ষে করছে এর উপর একটা স্কোয়ার যাবে। 3বার করলে কি হতো বলতো, এখানে কিউব দিতা, এখানে একটা কিউব দিতা। এই তোমাদের সাইন ভাই ডিফারেন্সিয়েট ক্লাস নিবে, হুম, তোমার সাইন ভাইয়ের ফোন চুরি হয়ে গেছে, বুঝছো? এই কারণে হচ্ছে সমস্যা। আচ্ছা, এটুকু তো বুঝছো, তাহলে তোমরা আমাকে এই জিনিসটা বলো তো, যে আমি এই এর পরিবর্তে এই জায়গায় এটা লিখতে পারি কিনা, যে d²x/dt², আর ω²x টা এদিক নিয়ে, তাহলে +ω²x সমান 0। এই দেখো, যেটা পেলাম এটাই হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। বলো, ঠিক আছে, এটাই কি, এটাই হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলন সমীকরণে কি আছে বলতো, d²x/dt² সিঙ্গেল, এ অলওয়েজ সিঙ্গেল থাকবে, মনে রেখো। এখানে যদি কিছু থাকে ওটা এদিক ভাগ করে দিবা। এক্স এর সাথে কি থাকবে, এক্স এর সাথে ω² থাকবে। ওমেগা কি বলছিলাম, কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি বলছিলাম, কৌণিক কম্পাঙ্ক। ওমেগা কি বলছিলাম, কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, আর সমান সমান 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বোঝানোর কিছু নাই এখানে। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক বুঝবা, নিউটনের বলবিদ্যা, ওমেগা মানে কৌণিক বেগ বুঝবা। ঠিক আছে, এটা যারা ঠিক করে দিয়েছে তারা জানে।
কৌণিক কম্পাঙ্কের সূত্র হচ্ছে যে ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এন, আর ওমেগা সমান সমান আবার একটা বলতে পারো 2 পাই বাই টি, এটাকে আবার বলতে পারো 2 পাই এফ। টি হচ্ছে সময়, এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কের তিনটা সূত্র মুখস্থ করো, সূত্রগুলো মুখস্থ থাকবে, টনটনা ঝরঝরা। ঠিক আছে? আমাদের ভিতরে কি কোনো নতুন স্টুডেন্ট আছে? ডনি, ডনি চলে গেছে না আছে? ডনি তুমি বুঝতে পারতেছো? তুমি তো প্রথম ক্লাস আজকে আমার, কোনো সমস্যা হচ্ছে বুঝতে? কোথাও কোনো সমস্যা হচ্ছে? জিনিসগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড, বাট আই হোপ যে তোমরা বুঝতে পারবা। সঞ্জিদা কোনো সমস্যা আছে? সঞ্জিদা তারিন কই? হ্যাঁ তোমাদের বান্ধবী, তো বান্ধবী ঘুমাচ্ছে পরীক্ষা দিয়ে নাকি? আচ্ছা মুসলাম, মুসলাম, মে আই হ্যাভ দ্য কাইন্ড পারমিশন টু মুসিং দ্য বোর্ড? ওকে। আমি কিন্তু খুব একটা ইংলিশ পারি না, মাঝে মাঝে একটা দুটো ভুলভাল বেরিয়ে যায়। যখনই দেখবো যে ইংলিশ বলতে পারছো না, বুঝলা, তার কি করবা, বাংলিশ করে দিবা। যেমন কি, ওই যে পুষ্পা স্টাইলে যখন দুলতেছে কি বললাম? হ্যাঁ, কি জানো বললাম? দুলায়মান নাকি দোদুল্যমান কি জানো বললাম না একটা? হ্যাঁ, দুলিং, এদিকে দুলিং। হ্যাঁ, এইদিকে দুলিং, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা যাক, আমি ইংলিশ জানতাম, ওটা মানে ইয়েস। ওকে, 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 সবাই মনে আছে, ভেরি গুড। এই তো, বহুত বড়িয়া। দেখি অঙ্কের উত্তর আগে কে দেয়। দেখি কে কেমন বুঝলা। আপনি আবার ডিলিং বলছে কেন? এ আনিকা বলছে কত? বলো বলো। আনিকা 4 বলছে, ঝুমুর বলছে 4, মিলা বলছে 10, আফরিন বলছে 10। কে জেতে 4 আর 10 এর লড়াই? রায়দা জামান, উত্তর কত হবে? উত্তর কত হবে? নাই, কোথায় পলাইছে সব, সব ফাঁকিবাজ। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, উত্তর কত? আচ্ছা বলো উত্তর কত, সবাই বলো। আসো দেখি, যারা যারা 10 বলছে তাদের কি করা উচিত, আর যারা যারা 4 বলছে তাদেরও কি করা উচিত, এটাই তো আমি বুঝলাম না। বলো। ওরে বাবা, সব একাধারে 4 কি হবে? খেয়াল করো আমি কি বললাম, ডি স্কয়ার ইজ ডি অলওয়েজ সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল, এ কোনো সময় মিঙ্গেল হবে না। দেখো মিঙ্গেল ভুলে চলে এসেছে, সিঙ্গেল করে দাও, 25 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটাকে 25 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 সমান 0। আমাদের সমীকরণ কি ছিল? বি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এক্স এর সাথে ওমেগা স্কয়ার, এক্স এর সাথে 4, তাহলে আমরা বলতে পারি ওমেগা স্কয়ার সমান 4, অতএব ওমেগা সমান সমান 4। দেখি কে বলছিল 2, 2 দেখলাম মনে হলো একটা। 2 2 2, জারিন একমাত্র 2 বলছে। জারিন সঠিক উত্তর।
কেয়া কসমেটিক্স এর তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তোমার জন্য। ভেরি গুড। এই বাকি সব কি ঘাস খায়? হ্যাঁ, বাকি সব কি ঘাস খায়, বুঝি না তো। বলো। জি জি জি, কৌণিক কম্পাঙ্ক। আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? আমি কতবার বলতে কৌণিক কম্পাঙ্ক। এই ক্লাস কেমন লাগছে তোমাদের? ফাঁকিবাজ গুলো আসে নাই না, একটু মজা করা যেত। আচ্ছা, নেক্সট টপিকে যাই। ফাঁকিবাজ গুলো আসার টাইম হয়নি, হ্যাঁ শেষের দিকে আসবে। দেখি এটাকে পারে। দেখি দেখি এটাকে পারে। সবার জন্য। √3। আচ্ছা, কত? √3। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। কি হচ্ছে তাহলে বিষয়টা? d²x/dt² প্লাস কত হচ্ছে? 3x = 0। তাহলে ω² সমান কত? 3। তাহলে ওমেগা সমান সমান কি হচ্ছে? √3। সঠিক উত্তর, তাই তো? এটাই উত্তর। হ্যাঁ, কে কে বললো? দেখি। সবার হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এখন পাল্টে খেয়ে গেল কেন এরা? এ কি? হুম। এ গাধারা, কোনি কম্পাঙ্ক আছে এখানে না খালি কম্পাঙ্ক লিখছি? হ্যাঁ, কি লিখছি আমি? কম্পাঙ্ক। কোনি কম্পাঙ্ক সমান কত? 2π f। এফ টা কম্পাঙ্ক। তাহলে এফ সমান সমান কত হবে? ω/2π। তার ওমেগার মান কত? √3/2π। এটা হবে অ্যান্সার। হুম। এই তো, এখন বুঝছো তোমরা। সবাই বুঝছো? কার কোনো সমস্যা আছে? হুম। কার কোনো সমস্যা নাই? এই যে সিম্পল হারমোনিক মোশন, এটাকে প্রকাশ করার জন্য তো একটা সমীকরণ আছে, তাই তো? থাকবেই। এখন ওই সমীকরণকে প্রমাণ কি তোমাদের করানো উচিত হবে কি হবে না, এটা তো বুঝছি না। দেখো, সিম্পল হারমোনিক মোশনের গতিপথের একটা সূত্র আছে। সেটা হচ্ছে x সমান সমান a sin ω t + ডেল। এখানে এ হচ্ছে কি? এ হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তার এখানে।
এ হচ্ছে বিস্তার, আর ডেল হচ্ছে কি আদি দশা। ডেল হচ্ছে কি আদি দশা। ঠিক আছে। এখন তোমরা কি কেউ সাইনের গ্রাফ দেখছো? সাইনের গ্রাফ কিরকম হয়? এরকম না? ধুর, এরকম হয় তাই না? সাইনের গ্রাফ চলতেই থাকবে, এ ব্যাপারে চলতেই থাকবে। ঠিক আছে, এরকম হয়তো। হুম। তো সিম্পল হারমোনিক মোশনের গতিপথ হয় যে এরকমই হয়। হুম। ভাইয়া ওইটা ডেল নাই, সেটা ডেল ডেল ডেল। আমি ডেল এভাবে লিখি। এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, গতিপথের ইকুয়েশন। ঠিক আছে, সরণের, সরণের ইকুয়েশন। এটা হচ্ছে সরণ, সিম্পল হারমোনিক মোশনের সরণের ইকুয়েশন। এখন এই সূত্রের প্রমাণটা করাইতে গেলে পরে তোমাদেরকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে মাস্টার হতে হবে, তাছাড়া কিছু বুঝবা না। চাইলে করানো যায়। করাবো? এই করাবো, বলো। করাবো কি? আচ্ছা ঠিক আছে, করাচ্ছি। না বুঝলে কোনো সমস্যা নাই, আমি আগে বলছি না বুঝলে কোনো সমস্যা নেই। যতটুকু চেষ্টা করে বুঝবা, কিন্তু যখন তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্স বুঝে যাবা তখন আশা করি বুঝতে পারবে। এটা দরকার হয় না, কোনো সময় দরকার হয় না। এটা বুঝছো সূত্রটা? x সমান সমান সরণ a sin ওমেগা t প্লাস ডেল। ডেলটা কি আদি দশা, ডেলটা কি আদি দশা। এখানে ডেল জিরো, এই কারণে জিরো থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমার ডেল যদি 90 ডিগ্রি হতো তাহলে আমার গ্রাফটা এখান থেকে শুরু হতো, এই 90 ডিগ্রি এখান থেকে, এইভাবে। ঠিক আছে, আসবো আসবো, এমনি জাস্ট একটু ধারণা দিলাম। আসো, এবার আমরা সূত্রের প্রমাণটা দেখি, আসো। না বুঝলে কোনো সমস্যা নাই, আগেই বলছি, কারণ এটা তোমাদের লাগবে না। ঠিক আছে, সবাই কি আছো না গেছো? আসো, সূত্রের প্রমাণ দেখি। হুম। ওকে। তো সবাই, অনেকক্ষণ তো ক্লাস করলাম, সবাই একটু উঠে দাঁড়াও, যে যে বসে আছো উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াও। দাঁড়িয়ে 3 বার জোরে নিঃশ্বাস নাও। মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই বাড়াও। জোরে নিঃশ্বাস নাও, ধরে রেখে আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়বে, হ্যাঁ, আস্তে আস্তে ছাড়ো। নাও, এমন 3-4 বার করো। উঠে দাঁড়াও, একটু স্ট্রেস হও, একটু পারলে পারে একটু 4-5 পা হেঁটে আসো। হুম। উঠলে শীত লাগবে। আচ্ছা ঠিক আছে, তো চেষ্টা করো একটু নিঃশ্বাস নাও, হ্যাঁ, জোরে নিঃশ্বাস নাও, ছাড়ো আস্তে আস্তে ছাড়ো। হ্যাঁ, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, হ্যাঁ। সব শীত কাতুরে মানুষ। হ্যাঁ, আসো, প্রমাণ দিই। এই সূত্রের প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, এইটা যে একটা সিম্পল হারমোনিক মোশনের যে একটা গতিপথের সমীকরণ আমি বললাম, বা সরণের সমীকরণ বললাম, তাহলে এটা কি ওই সিম্পল হারমোনিক মোশনের যে আমি ব্যবকলনীয় সমীকরণ দিছিলাম ওইটার থেকে আসবে কিনা, এটা বলো, বলো, বলো 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 বলো। ওইটা থেকে আসতে হবে। তাহলে ওই সমীকরণে কি ছিল বলো তো? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0, এটাই তো ছিল। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? আছে আপত্তি? নাই। এখন আমরা একটু প্রমাণের সুবিধার্থে আমরা উভয় পক্ষে টু ডিএক্স বাই ডিটি গুণ করব। শূন্যকালে যদি লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে।
দেখো, কার কোনো সমস্যা আছে কিনা দেখো। আমরা প্রমাণের সুবিধাতে 2 dx/dt উভয় পক্ষে গুণ করলাম, কারো তো কোনো আপত্তি নাই? আছে আপত্তি? আছে কি আপত্তি? এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন তুলবো, আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে আসো ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন দাও, এটা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দাও, ঠিক আছে? দেখো, ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন করলে কি একটা ধ্রুবক আসবে না? ইন্টিগ্রেশন ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট বলে এটাকে, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? সি। তোমরা তো ইন্টিগ্রেশন করো নাই, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আমি আগেই বলে দিচ্ছি, খাতায় একটু শোপিসের মতো রেখে দিবা। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিছি, আর ইন্টিগ্রেশন করলে পরে একটা ধ্রুবক আসে সি, ইন্টিগ্রেশন ধ্রুবক, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট বলে এটাকে। এটা বুঝছো? এখন একটা জিনিস, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, একটা খেয়াল করো তো এই জিনিসটা। এই জিনিসটা যে এরকম খেয়াল করো তো, যদি আমরা খেয়াল করতো d²x/dt², না ধরো এই যে এরকম, ধরো এই জিনিসটা আছে, এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম হবে, 2টা সামনে আসবে, 2 সামনে আসবে, dx/dt হবে, n-1 উপরে 1ই হবে, কিন্তু এইটাকে আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কি হবে? d²x/dt²। দেখো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পরে এটা হয়, বুঝছো কিনা বলো? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা হয়, দেখো, 2টা সামনে আসবে, এটা থাকবে n-1, দে 1 এ থাকবে উপরে, যে আবার এটাকে ডিফারেন্সিয়েশন হলে পরে এটা সেকেন্ড ডেরিভেটিভ d²x/dt² হবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা আবার এটা পাবো কিনা, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পুনরায় ব্যাক পাবো কিনা? ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশন করলে পারে কি উল্টা হয়, ডিফারেন্সিয়েশন করবো একটা একে, ওটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আবার সেই প্রথম ফাংশনে ব্যাক পাবো, ঠিক আছে? তা তাই যদি হয় তাহলে দেখো তো, আমরা এটার পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি কি পারি না? দেখো তো, dx/dt হোল স্কয়ার লিখতে পারি, সমান সমান, সমান সমান, খেয়াল করো, -2 ওমেগা স্কয়ার, তাই তো, 2 থাকে, দেখো কি হবে, কি হবে? -2 ওমেগা স্কয়ার, -2 ওমেগা বাইর করে নিলাম, এবার x dx/dt, ঠিক আছে? x dx বাই ডিটি, এটাকে আমরা কি লিখতে পারি বলো? এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আজান দিচ্ছে, একটু চুপ করে আজান দিচ্ছে, হ্যাঁ? আজানটা শেষ হোক। তাদের সাথে লিখে দিতে পারো, সমস্যা নেই। ইন্টিগ্রেশন যখনই চিহ্ন দিবা এই পাশেটা সি চলে আসে auto, ঠিক আছে? তোমাদের ধরো এইচএসসি লেভেলে পরে দেয়, কিন্তু আগে দিলে সমস্যা না, আগে দেওয়ার নিয়ম।
আচ্ছা, খেয়াল করো, আজান শেষ। কি হচ্ছে লাইনে, খেয়াল করো, -2 ওমেগা স্কয়ার আছে, ঠিক আছে। আর কি থাকতেছে দেখি, এই লাইনটা একটু ইয়ে করি। এক্স, 2x dx/dt প্লাস সি, এভাবে আছে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। এখানে আমি লিখছি, আমরা যখন এক্স স্কোয়ার কে ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তখন কি হয় বলতো, 2x সামনে আসে। এবার এক্স কি টি এর সমান না, এই জন্য একটা dx/dt হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আগের জিনিসটা পাবো কিনা, এক্স স্কোয়ার পাবো। তারপরে এই পুরো জিনিসটার মান হচ্ছে কি এক্স স্কোয়ার, এই পুরো জিনিসটার মান হচ্ছে কি এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কি বলতে পারি, dx/dt হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি। এই যে একটা লাইন পেলাম, এটা হচ্ছে মেন লাইন। ধরো থার্ড লাইন, থার্ড লাইনটা হচ্ছে কি, আমরা হচ্ছে প্রমাণের সাপেক্ষে, প্রমাণের স্বার্থে আমরা 2 dx/dt উভয় পক্ষে গুণ করছি, করে আমরা ইন্টিগ্রেশন করছি, করার পরে লাস্টে ইন্টিগ্রেশন ধ্রুবকের জন্য একটা প্লাস সি দিছি, এটাই। বুঝছো, এটা এক্সট্রা গুণ করছি উভয় পক্ষে, 2 dx/dt এক্সট্রা গুণ করছি, ঠিক আছে। দেখো এখন আমরা কি করছি বলতো, এই যে এই জিনিসটাকে দেখাইলাম কিভাবে আসলো, এটাকে যদি তুমি dx/dt ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে, 2 dx/dt d2x/dt2, এটা হবে। আর এটাকে করলে কি হবে বলতো, dx স্কয়ার কে dt সাপেক্ষে করলে কি হবে বলো, এটাকে, এটাকে করলে কি হবে, এক্স স্কয়ারের 2টা আগে আসবে, 2x হবে। আর এই যে x তো আর t এর সমান না, সমান না, তাহলে x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে dx/dt। দেখো এই যে 2x dx/dt, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আবার কি এই যে x স্কয়ার ব্যাক পাবো কিনা, পাবো। ইন্টিগ্রেশন করলে পরে ডিফারেন্সিয়েশনটা ব্যাক আসে, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে এটা পরিবর্তে আমরা x স্কয়ার লিখলাম, প্লাস সি ছিল প্লাস সি। বলো এখানে কারোর কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা দাঁড়াও, এখানে এক্স স্কোয়ার, টু 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 x² বাই 2, এখানে আসছে কত, 2x dx/dt। এখানে 2টা ক্যান্সেল আউট হবে, একটু দাঁড়াও, 2 ওমেগা স্কোয়ার গেল এখানে। এই 2টা কোথা থেকে আসছে, 2টা হচ্ছে এই যে বাইরের এই 2টা, বাইরের 2টা, সরি ডবল দিয়ে দিচ্ছি দুই, এখানে তো দুই না, দুই একটা না, আমি দুই এখানে দিয়ে দিচ্ছি, দুইটা একটা, দুই তো একটা, একটা দুই ভিতরে গেছে, ঠিক আছে, বাইরে তো কোনো দুই নাই। দেখো বুঝছো কিনা এবার, এবার বলো কার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দুই একটা, দুই একটা, ঠিক আছে, দুই একটা, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। দুইটা একটা, দুইটা ভিতরে দিয়ে দিয়েছি, দেখো এটা পরিবর্তে আমরা এক্স স্কয়ার লিখছি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই, আসো। এখন এই সি এর মান আমাদের বের করতে হবে, কিসের মান, সি এর মান, সি এর মান বের করা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করো, সি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, এটা একটু ঝামেলা আছে, এটা যে তোমরা বুঝবা কিনা, এটা তো আমার আমার পক্ষে একটু ইয়ে, যে তোমরা বুঝবা কিনা, ঠিক আছে। এখন খেয়াল করো, সি আমরা সবসময় কি করবো, সর্বোচ্চ অবস্থানের ক্ষেত্রে নির্ণয় করবো। আসো দেখি, ধরো এই যে একটা পেন্ডুলাম এই অবস্থানে আছে, ধরো এটা ধরো জিরো অবস্থানে, x=0, আর এটা ধরো অবস্থান এখান থেকে ধরো এক্স এর মান, ধরো এক্স এর মান হচ্ছে সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে, ধরো এক্স ম্যাক্স, এটা এটা কি সর্বোচ্চ অবস্থান। ধরো বিস্তার দিলাম, এ হচ্ছে ধরো বিস্তার, ঠিক আছে, বিস্তার দিলাম সর্বোচ্চ বিস্তারে, হুম, ঠিক আছে। এটা দেখো, এ হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার দিয়েছি, এটুকু তো বুঝছি, তো আগে করালাম, করাইছি, করাইছি। এখন খেয়াল করো, খেয়াল করো, এই সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে dx/dt এর মান কত, সর্বোচ্চ বিস্তারে dx/dt, dx/dt টা আসলে কি, বেগ কিনা, dx/dt আসলে বেগ কিনা, বেগ কিনা, দেখো তো বেগ কিনা। এখন বলো এটা যখন এই অবস্থানে আছে, এটা বেগ কত, কে বলতে পারবে এটা বেগ কত।
পেন্ডুলামটা যখন এভাবে ঘুরছে, ঘুরে এসে যখন আবার এখানে আসছে, তখন বেগ কত হয়? বেগ কত হয় এটার? 0। জিরো। এই তো গুড, বেগ হয় জিরো। বেগ হয় জিরো কোন অবস্থানে? কোন অবস্থানে? যেখানে এক্স এর মান হচ্ছে, এক্স হলো বিস্তারের সমান, তখন আমার বেগের মান হয় জিরো। এটুক বুঝছো কিনা বলো? এটুক বুঝছো কিনা বলো? বলো। আচ্ছা, এখন তাহলে বলো তো কি হবে, এই যে এখান থেকে এর পরের লাইন এখান থেকে শুরু করছে, হ্যাঁ? তাহলে ডিএক্স বাই ডিটির মান কত হয় বলো তো? জিরো। তাহলে জিরোর স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। এক্স এর মান কত? এ অবস্থানে না জিরো, সর্বোচ্চ বিস্তারে। তাহলে এই স্কোয়ার, এক্স এর জায়গায় বসাবো এই স্কোয়ার প্লাস সি। তাহলে সি সমান সমান কত পাইলা বলো তো? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো, সি সমান কত পাইলা? সি সমান পাইলাম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বলো, বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে আসো, সি এর মান তো পেয়ে গেলাম, সি এর মানটা এখন এটা বসাই, কি হয় দেখি। আসো, সি এর মানটা বসাবো এখানে, তাহলে কি হবে বলো তো? সি এর মান বসাবো, বসালে পরে কি হবে? ডিএক্স বাই ডিটি হোল স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এ স্কয়ার। কার কোনো সমস্যা আছে? এখন এই লাইনটাকে আমরা একসাথে লিখতে পারি এভাবে। দেখো তো, এখানে আমরা ওমেগা স্কয়ার কমন নেব, নিলে পারে কি হবে? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওমেগা স্কয়ার কমন নিলে পারে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকে। বলো বুঝছো কিনা? একবার লিখলাম, বলো বুঝছো কিনা? একবার লিখলাম। হুম, স্কয়ারটা এদিক নিয়ে নাও, তাহলে কি হচ্ছে? ডিএক্স বাই ডিটি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তার কোনো সমস্যা আছে? দেখো, আমি এক এক লাইনকে আমি অত্যন্ত আস্তে আস্তে করাচ্ছি। এখন আমরা কি করবো? ভেরিয়েবল সেপারেশন করব, সেটা নিয়ম অনুযায়ী। এই যে এক্স এর যে এটা এ তো ধ্রুবক, তাই না? এক্স এর যেটা আমরা এক্স এর দিক নিয়ে আসবো, তাহলে কি হবে বলো তো? ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওমেগা ডিটি। দেখো, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড অফ, এটা হচ্ছে সলিউশন করার জন্য, ডেরিভেটিভ সমাধান করার জন্য এই মেথড ইউজ করা হয়। এটা তোমরা ভার্সিটিতে শিখবা, এখন শিখবা না। কিভাবে সলভ করলাম বলো তো? এখন তোমরা এই দেখো, কি করলাম, এটাকে আমরা এটা নিচে নিয়ে আসলাম, আর ডিটি কে এদিক দিয়ে দিলাম। এখন কি করবো? এটা ডিএক্স আছে, ডিএক্স তুলতে হবে, এক্স এ আনতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে পরে কি একটা ধ্রুবক আসবে, ধরো ধ্রুবকটা ডেল ধরলাম, আরবিট্রারি কনস্ট্যান্ট ডেল ধরলাম। তাহলে খেয়াল করো, এই যে জিনিসটা, এই জিনিসটা কি? এটা হচ্ছে সাইন ইনভার্স এর সূত্র, সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র। এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো সাইন ইনভার্স এক্স বাই হয়। আর এটাকে করলে কি হবে বলতো? ওমেগা তো ফাঁকা, ওমেগা কি? ওমেগা তো ধ্রুবক, তাহলে ওমেগাটাকে আমরা বাইরে নিই। ধরো ওমেগা এখানে আছে, ওমেগা, ওমেগা এখানে। এবার এখানে কি ওয়ান আছে না? একটা কিছু না থাকলে ওয়ান আছে না? ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি হয়? টি। টি এর সাপেক্ষে করছে, যার সাপেক্ষে করছে টিতে হবে টি প্লাস ডেল। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো তো? এক্স বাই এ সমান সমান কি হবে? সাইন ওমেগা টি প্লাস ডেল। অতএব এক্স সমান সমান হবে কত? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই দেখো, দেখছো? দেখো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের এই সূত্র কেউ করাবে না, গ্যারান্টি। দেখো, বুঝছো? তোমরা চাইলে দেখতে পারো করে। এই সূত্র প্রমাণকে দেখায় না, এটা ডাইরেক্ট বলে দেয় সূত্রটা এইভাবে আসে, শেষ।
তাহলে বুঝলা কিভাবে এটা কিসের সমীকরণ বের করছিলাম বলতো? সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, ব্যবকলনের সমীকরণ বের করছিলাম। ওই ব্যবকলনের সমীকরণ এটা সমাধান করে আমরা এটা পাইছি। এটা কিন্তু এটা সমাধান করলাম। তোমাদের পরীক্ষায় এটা হচ্ছে বইটি আসতে পারে, আগে বলে দিচ্ছি, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা ইম্পর্টেন্ট। এটা সমাধান করে আমরা কি পাইলাম, এটা সমাধান করলাম, এক্স এর ভ্যালু সমাধান করে আমরা এটা পাইলাম। দেখছো, এটা সমাধান, এটা এটা সমাধান কেউ করে না, গ্যারেন্টি। কারো কাছে করে দিতে বললেও সে করাই দিবে না, কারণ এটা জটিল আছে, বিষয়টা তো দেখতে পারলাম। সাইন ইনভার্স এক্স বাই এটা হচ্ছে সূত্র, তোমরা ধরো ইন্টিগ্রেশন করো নাই। যদি এমন থাকে ডিএক্স বাই নিচে a স্কয়ার মাইনাস x থাকে, এটা সমান ডাইরেক্ট সাইন ইনভার্স এই পাশেরটা উপরে এক্সট্রা লিখতে হয় মাইনাস দিয়ে, মাইনাস আছে জন্য বাই, এটা এখানে দেবে, ঠিক আছে? সূত্র, এটা তো সূত্র, এটা থেকে এটা সূত্র, ডাইরেক্ট সূত্র এটা। তোমরা ইন্টিগ্রেশন করলে বুঝতে পারবে, এই জন্য তো বললাম যে তোমরা যেহেতু করো নাই, এই জন্য একটু ঝামেলা হতে পারে। বুঝতে পারছো? এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, দেখো কোনো সমস্যা আছে কিনা। এই আসতেছিল না, দেখো, বলো এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে না? কিভাবে তোমরা তার মুখের কথা তো বিশ্বাস করবে না নাকি, যে ভাইয়া বলছে যে এটা হচ্ছে আহ, সরল গতি মানে পর্যাবৃত্ত সরল স্পন্দন গতির হচ্ছে ইয়ে সরণের সমীকরণ, বিশ্বাস বিশ্বাস তো করবে না। এখন তো বিশ্বাস হলো কিভাবে এটা সমাধান করে এটা আসলো। ওকে, মুসলাম, বোর্ড মুসলাম। যারা ওদেরটা আগে করো নাই, কেউই তো পারো না, ওদের সবাই নতুন, নতুন। হ্যাঁ, সবাই নতুন। কেমন লাগতেছে তাই বলো, অতটা কঠিন না সহজ? বলো তো, অতটা কঠিন না সহজ? হুম, বোধ, বোধ নাকি? এখনো সহজ আছে? এটাই সবচেয়ে কঠিন পার্ট ছিল, এরপরে যা হবে এটা আরো সহজ। ঠিক আছে, এই জিনিসটা যে বুঝতে পারছো এটা হলেই পরে হয়ে গেছে, আর লাগবে না। ওকে ওকে, ভেরি গুড। এই পর্যন্ত সবচেয়ে কঠিন ছিল, আমি তো এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে তোমরা একটু বুঝবা কিনা। সূত্র তো নতুন হবেই, নতুন অধ্যায় করনি তো আগে, তাই না? আচ্ছা, এই যে আমরা একটা সূত্র করলাম না, যে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান কত হচ্ছে? 0 হয়েছে, তাই না? আর এক্স এর সমান কি ছিল বলতো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এই যে আমরা তো এইটার থেকে এটা প্রমাণ করলাম, তাই না? এটা থেকে তো এটা প্রমাণ করলাম যে আসলে, এখন তোমাদের যে স্যাররা যেভাবে করায় সেটা হচ্ছে কি করে, যে এইটা থেকে প্রমাণ করে এটা এটা সমান 0 দেয়, মানে এক্স এর মানটা এখানে বসায়, বসায় বলে যে এটা সমান 0, তাহলে এটা সঠিক। কিন্তু এটা যে সমাধান করে এটা সেটা কেউ দেখাবে না, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা সমাধান দেখে ফেলছি। এ কি এসছে, ও মাই গড, এ অতিথি এসেছে, এ সবাই মিষ্টি দিয়ে এসো। এ কি, রদবি কি মনে করে? অতিথি অতিথি, হ্যাঁ। কি মনে করে না হুম, জি এই বলেন। তো যে বেরোয় গেল আবার কি মনে করে না। আচ্ছা আচ্ছা, রদবি কি মনে করে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক তোমাদের পরিচয় করে দিই। এই যে যিনি আসছেন, ইনি হচ্ছে তোমাদের বড় আপু, আমারই হচ্ছে ক্লাসমেট। ঠিক আছে,
সে আমার ক্লাস দেখতে আসছে কেমন কি নিয়ে। আচ্ছা, খেয়াল করো, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাই না? এখন এই ডি স্কোয়ার এক্স এর জায়গায় কি হবে, এই মানটা বসবে, ঠিক আছে? তাহলে ডি স্কোয়ার এক্স এর মান কত ছিল? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, ঠিক আছে? ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটা সমান 0 প্রমাণ করলে হয়ে গেছে। এটা ধরো লেফট হ্যান্ড সাইড দাও। রুদ্র কি ধর্ম মানলো নাকি আবার? ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। রুদুবি, লেট কেন আজকে তাই বলো। ক্লাস শুরু হয়েছে 6টার সময়, তুমি আসছো 7টা 49-এ। মানে কি, যে আমি যে সবাইকে ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য এটা শোনার জন্য আসছো নাকি? এভাবে হবে? বলো তো। হুম, দিস ইজ লাস্ট এন্ডিং। হ্যাঁ, শোনার জন্য আসছে যে তোমরা সবাই বুঝছো তো? জি ভাই বুঝছি, সব ক্লাস করছি ভাই। হুম, সব বুঝছে সে। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস করাচ্ছে আজকে, আজকে ক্লাস ইম্পর্টেন্ট না? এই সবাই ওয়েলকাম জানাও। আর কে কে আসলো দেখি। আচ্ছা, আর ওকে রোস্ট করো না, থাক এমনি। তোমরা এমন করো কেন? তোমরা এমন কেন? হ্যাঁ, আসো, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে ডিএক্স বাই ডিটি, তাহলে কি হবে বলো তো? থাকলো, সাইন হয়ে যাবে কজ ওমেগা টি প্লাস ডেল। এখন টি এর সাপেক্ষে করছে, টি কি একা আছে না মিঙ্গেল? মিঙ্গেল আছে, টি কে দাওয়াত দিতে হলে পরে একেও দাওয়াত দিতে হবে, এই কারণে ওমেগা টা আসবে। বুঝতে পারছো? তাহলে শেষমেশ কি হলো, ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। এখন সমস্যা তো তোমরা ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন কিছুই পারো না, কারণ আমি যা করাচ্ছি বলবে ধুর এ পাগলে কি বকছে, এরকম মনে হবে। বিশেষত আমার ম্যাথ ছাত্ররা আমার এটাই মনে হয়। ঠিক আছে, তো ওইটা কোনো ব্যাপার না, শিখে যাবা, কোনো সমস্যা নেই। এত শিষ্য হওয়া ভালো নাই, দাঁড়াও। সঞ্জিতা আমার শিষ্য না? আচ্ছা সঞ্জিতা, বলো তো তাহলে এটা কি হবে? সঞ্জিতা শিষ্য, মানুষকে রোস্ট করার আগে ভাববা নিজের উপরে পড়তে পারে মাঝে মাঝে। বলো এটা কি হবে, বলো। হ্যাঁ, হুম, এখন এইটাকে, এটা তো একবার করলো, দ্বিতীয়বার কি এটারই তো করবো। এটাকে করলে কি হবে, ওমেগা তো ধ্রুবক, কস কে করলে কি হবে বলো তো? মাইনাস সাইন, তাহলে মাইনাসটা সামনে দিই, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন কি আমরা টি এর সাপেক্ষে তো করতেছি, টি কি সিঙ্গেল না মিঙ্গেল? মিঙ্গেল, তাহলে আরেকটা ওমেগা আসবে, এটা ওমেগা স্কয়ার। দেখছো? তাহলে এটার বদলে আমরা ডাইরেক্ট এটা বসাই দিতে পারি, এটার বদলে আমরা ডাইরেক্ট এটা বসাই দিতে পারি। খেয়াল করো তাহলে কি হচ্ছে, এটা মাইনাস ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান কি বলতো, সাইন ওমেগা টি প্লাস ডেল। এই যে দুটো কাটাকাটি করে শূন্য হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। এই যে এইভাবে বলবে তারা যে এই দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, প্রমাণ করার কোনো দরকার নেই, জাস্ট এটা মুখস্থ করো যে এটাই হচ্ছে তোমার কিসের সমীকরণ, সরণের সমীকরণ, সরল স্পন্দন গতি, এইভাবে। নেট অফ হয়ে গেছিল, তুমি কি চাচ্ছ আবার রিপিট করি আমি? রুদুবি, কি বলছিলাম ওটা আবার রিপিট করতে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, থাক আর রিপিট করছি না, তেমন কিছু বলি নাই, তোমাকে আপ্যায়ন করছিলাম আর কি। হ্যাঁ, যে কি মনে করে আমাদের এই গরিব ঘরে, ওই যে বলে না, ওই যে কিছু কিছু আত্মীয় আছে সারা জীবন কোনো খোঁজ নেই, রেজাল্টের আগে খোঁজ আছে। হ্যাঁ, যেই রেজাল্ট দেবে, এই আপা ভাবি কি করলো, হ্যাঁ এইভাবে খোঁজ দেবে কিছু আত্মীয় আছে। ও হচ্ছে সেই ওই আত্মীয়দের মতোই, ক্লাস শেষ যখন হবে শেষ মুহূর্তে যাই একটু দেখে আসি তো কেমন লাগে,
ওইরকম। হ্যাঁ, যাই একটু ক্লাসের শেষে যেয়ে দেখি তো কেমন লাগে। হ্যাঁ, ও হচ্ছে ওইরকম। ক্লাস টাইম তার খেয়াল থাকে না, কি বলবো। এই কয় পৃষ্ঠা নোট হলো আজকে বলো। আরো একজন আসছে। কে আসছে, কে আসছে, কে আসছে? আননোন কে? আননোন কে? আননোন কে? কি হলো? আননোন কে? মানুষ? আচ্ছা, অ্যাক্সেস পেলো কি করে ক্লাসের? গ্রুপেরই কেউ? কে মজা করতেছো বলো। ধরা পড়লে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আসো, এখন আমরা দেখবো এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, ওমেগা টি এর গ্রাফ দেখবো। আসো, মানে এটার আদি দশা নাই। ঠিক আছে, আদি দশা নাই, একদম জিরো থেকে শুরু হবে। জিরো থেকে শুরু হবে, এটা কোনো আদি দশা নাই। ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো বলো তো। খেয়াল করো, এই যে কি সূত্র বললাম, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এখানে এক্স কিন্তু ফিক্সড। ঠিক আছে, সরি, এ ফিক্সড। এ হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে ফিক্সড। একটা নির্দিষ্ট একটা পর্যাবৃত্তিক গতির ক্ষেত্রে হচ্ছে বিস্তার ফিক্সড, এটা ফিক্সড। ওমেগাও ফিক্সড, কৌণিক কম্পাঙ্ক ফিক্সড। কিন্তু এই যে এক্স আর টি, ঠিক আছে, এক্স ডিপেন্ড করে কার উপর? আচ্ছা, এই যে একটা জিনিস, আমি একটা লোক কি করছে, দৌড়চ্ছে। তো সে 2 সেকেন্ডে ধরো 10 মিটার গেল, 20 সেকেন্ডে 30 মিটার গেল, 40 সেকেন্ডে 40 মিটার গেল, এভাবে যাচ্ছে। তাহলে তার এই দূরত্বটা কার উপর ডিপেন্ড করছে? সময়ের উপরে না? সময় যত বাড়ছে তার দূরত্ব তত চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না, একটু বলো। হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ, তাহলে এক্স ডিপেন্ড করে কার উপরে? এক্স ডিপেন্ড করে হচ্ছে, এক্স ডিপেন্ড করে, এক্স ডিপেন্ড করে কার উপরে? টি এর উপর। এটুক তো বুঝছো? এক্স ডিপেন্ড করে কার উপরে? এক্স ডিপেন্ড করে টি এর উপরে। ঠিক আছে, বুঝছো কিনা বলো এটুকু। আচ্ছা, এখন আমরা চিত্র প্লট করবো। আসো, একটা জিনিস দেখো তো, আমি ধরো এখান থেকে দৌড়ানো শুরু করলাম, তাহলে এখানে টি সমান কত, জিরো না? এখন এই পুরোটাকে আমি 4 ভাগ করব, কয়টা ভাগ করব? 4টা ভাগ করব। এখান থেকে এটুক যাব কতটুক দূরত্ব, কতটুক সময়ে? টি/4 সময় কিনা? আবার এখান থেকে টি/4 সময় পার হয়ে এই যে টি/2 দূরত্বে আসলাম, এটা কি হবে? 3t/2। আর এটা কি হবে, আবার এখানে এই পর্যন্ত আবার যখন ব্যাক আসবো তখন আবার সময় হবে টি। দেখো বুঝছো কিনা, এটুক বুঝছো কিনা বলো তো। সরি, 3t/4। ওই যে মনে আছে গতিপথের অর্ধেক সময়, ওই যে মনে আছে
একটা অর্ধেক এইটুক যাতে T/4 লাগে। আবার কি করলো, এই যে এই এই মনে করো, এই তোমরা কি ব্যাপার ভুলে গেলা? এই যে এটা যখন এই যে ভাবে দুলিং, তখন কি হচ্ছে, এই অর্ধেক সময় এইটুক যাচ্ছে T/4 দূরত্বে, T/4 সময়। এই দেখো এইটুক যাচ্ছে T/4 সময় একবার। আবার এখান থেকে এইটুক যাচ্ছে কতটুক সময়, এইটুকু যাচ্ছে কত T/4, এইটুকু যাচ্ছে এখান থেকে এইটুকু T/4 সময় যাচ্ছে। তাহলে মোট সময় কত, T/4 যোগ T/4 সমান কত, T/2। তার মানে এইখান থেকে এই পর্যন্ত একবার যাইতে কতটুক সময় লাগলো, T/2 সময়। দেখছো? এরপরে এরপরে কি হচ্ছে আবার, এটা আবার যখন কি হচ্ছে এদিকে রিপিট হচ্ছে, দেখো আবার এদিকে যখন আসছে, আবার তো সেই T/4 সময়। তাহলে এখান থেকে T/4 সময়, তাহলে একটা T/4, দুইটা T/4, তিনটা T/4, 3T/4 সময় এই পর্যন্ত আসলো। এরপর আবার T/4 সময় পার হয়ে সেটা কিসে আসলো, টিতে আসলো। একটা পর্যায়কাল, এই যে একটা পর্যায়কাল কমপ্লিট হলো, টিতে আসলো, একটা পর্যায়কাল কমপ্লিট হলো। এবার বলো বুঝছো কিনা? মনে আছে তোমাদের এই জিনিসটা? আমি প্রথমে একদম প্রথমে দেখাইছি এই জিনিসটা আমি। হুম, মনে আছে কি? আচ্ছা, যদি মনে থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের মনে নাই তাদের জন্য শুভকামনা। আসো, এবার চিত্রটা কেমন হবে আসলে আমরা একটু দেখি। হুম, আসো, এই গ্রাফের চিত্র কেমন হবে? এটা খালি গ্রাফ, জাস্ট গ্রাফ। দেখো আমার এখানে কোনো দশা পার্থক্য আছে? আছে কি দশা পার্থক্য? দশা পার্থক্য যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে x সমান 0 থেকে শুরু হবে। কি থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। সরি, এদিকে হচ্ছে সময়, এদিকে সময়, এই বরাবর সময়, এটা 0 পয়েন্ট। ঠিক আছে, এই বরাবর সময়ের গ্রাফ টি এর গ্রাফ। এই বরাবর কার গ্রাফ? এই বরাবর টি এর গ্রাফ, সময় টি এর গ্রাফ। ঠিক আছে, এই বরাবর সময় টি। আর এই বরাবর যাবে হচ্ছে তোমার বিস্তার। কি স্তার? বিস্তার। বিস্তার কত, এ। তাহলে এখান থেকে এটুক এ। এখন এখান থেকে একটু তো এ, তাই না? খালি এ না মাইনাসে? অবশ্যই মাইনাসে, নিচের দিকে আছে মাইনাসে। এখন খেয়াল করো সাইনের গ্রাফ কেমন হয়। দেখো এ ধরো নাই, ধরো এ নাই, এ নাই, সাইনের গ্রাফ কেমন হয়? এরকম হয় কিনা? এরকম হয় কিনা দেখো তো। দেখো তো এরকম হয় কিনা সাইনের গ্রাফ? এমন হয় তো। এই দেখো খেয়াল করো, একটা জিনিস বলি, তোমরা জানো না জানি না, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তো এইভাবে না হয়ে এটা আরো দূর হয়ে এইভাবেও তো নামতে পারতো, তাই না? এই গ্রাফটা ধরে এই যে এইভাবে যে আরো এ সেম রাখলো, আরো দূর হয়ে এইভাবেও তো যাইতে পারতো। পারতো কিনা? আরো দূর হয়ে এইভাবে তো যাইতে পারতো। এটা কার উপর নির্ভর করে? এই কম্পাঙ্কের উপর, যে কতটুকু যাবে। ঠিক আছে, আর এই যে এ বিস্তার, এটা কার উপর নির্ভর করে? এই যে এর উপরে। এই বিস্তার যত হবে, এই বিস্তার, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে বিস্তার। কোন থেকে কতটুকু হচ্ছে বিস্তার? এই দেখো, এখান থেকে এটা হচ্ছে বিস্তার A। ঠিক আছে, এখান থেকে এটুকু বিস্তার। বিস্তারটা কি? সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব এটা উপরে ওঠে বা নিচে নামে, সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব উপরে ওঠে বা নিচে নামে, সেটাই হচ্ছে এর বিস্তার। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি বুঝতে পেরেছো জিনিসটা? জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? বলো তো। আচ্ছা, এখন দেখো তো, আমার এই পথটাকে আমরা সময় হিসেবে ভাগ করে ফেলি, খেয়াল করো তো। আচ্ছা, এখানে পর্যায়কাল কমপ্লিট করছে কোন জায়গায় বলো তো? একটা পর্যায়কাল কমপ্লিট করছে কোন জায়গায়? এখান থেকে শুরু হয়েছে স্টার্টিং পয়েন্ট। তাহলে একটা পর্যায়কাল কমপ্লিট হচ্ছে কোন জায়গায় বলো তো? একটা সম্পূর্ণ পর্যায় ঘুরে ব্যাক আসছে। তাহলে আমি মার্ক করি, আসো আমি পয়েন্ট মার্ক করি। ধরো এই পয়েন্টে এটা 1 পয়েন্ট দিলাম, এটা 2 নম্বর পয়েন্ট দিলাম, এটা 3 নম্বর পয়েন্ট দিলাম। এবার আমাকে বলো কোন পয়েন্টটায় এটার পর্যায়কাল কমপ্লিট হয়েছে? 3 নাম্বার পয়েন্টে। সঠিক উত্তর, সঠিক উত্তর। এই তো তুমি বুঝতে পারছো, ভেরি গুড। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা পর্যায়কাল কমপ্লিট হয়েছে। কেন হচ্ছে দেখো, 0 থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত একবার আসলো, এটা তো অর্ধেক আসলো, এখন তো বাকি অর্ধেক পথ বাকি আছে, তাই না? এই দেখো এখান থেকে এই পর্যন্ত গেল কেবল, এখনো তো এখানে আসতে হবে। তাহলে কি, এই দেখো নিচে, দেখছো? এইবার এইভাবে সে দেখো এখানে এসে পর্যায় কমপ্লিট করলো।
ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো এখানে, অধ্যায়টা কিন্তু একটু কঠিন, তোমাদের একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে, একটু বুঝবা, এভাবেই প্রশ্ন চলে আসবে। তাহলে এটার অর্ধেক পথ যেতে কি পরিমাণ সময় লাগছে তাহলে বলো তো, T/4 না? বাকি অর্ধেক পথ এইখানে কত, T/2, আবার এখানে কত হয় বলো তো, 3T/4, আর এখানে কত, টি কিনা, দেখো, হ্যাঁ কিনা? বুঝতে পারছো কি বলছি? অর্ধেক দূরত্বকে দুই ভাগ করবা, এক ধাপ হচ্ছে উপরে উঠতেছে, আরেক ধাপ কি নিচে নামতেছে, এক ধাপ ধরে যে উপরে উঠতেছে, বাকি অর্ধেক নিচে নামতেছে, T/2 পর্যন্ত। তারপরে কি হচ্ছে দেখো, আবার এটা এখান থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে, আবার এটা এখান থেকে উপরে উঠতেছে, উপরে। দেখছো বিষয়টা কি হলো? আবার বলি, জিরো থেকে শুরু, উপরে উঠতেছে না, এর উপরে উঠতেছে না, গ্রাফে উপরে উঠছে, নিচে নামতেছে না, গ্রাফেও নিচে নামছে, কোন পর্যন্ত, T/2 সময় পর্যন্ত নিচে নামছে। এরপর দেখো তো এখান থেকে আবার নিচে নামছে না, তো দাও নিচে, এরপর দেখো এইটুকু তো আসলো, 3T/4 পর্যন্ত আসলো, আসার পরে কি হবে, আবার উপরে উঠতেছে, আবার উপরে উঠতেছে। এইভাবে হচ্ছে গ্রাফটা। বলো বুঝছো কিনা? মানুষজন পালাই যাচ্ছে কেন? বলো তো, সব ক্লিয়ার কিনা? বুঝছো জিনিসটা, বুঝছো তোমরা? বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝছো? আসো, দাঁড়াও, এখানে একটা জিনিস, এটা হচ্ছে তুমি এক্স ধরো, আমি এক্স দিয়ে প্রকাশ, এটা হচ্ছে এক্স, মানে হচ্ছে সরণ বোঝাচ্ছে এদিকটা, সরণের সাথে সাথে সময় বোঝাচ্ছে, কারণ দুইটা একে অপরে ডিপেন্ড করে, তাই না? আসো, আর এটা হচ্ছে বিস্তার বোঝাচ্ছে উপরের দিক, এটা চাইলে তুমি টিও রাখতে পারো, তুমি এটা সরণও বোঝাতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা টি এর দিকও। আসো, এখন আমরা দেখে, যে এই যে আমি যে বলতেছি, তোমরা তো দেখে দেখে বলতে পারতেছো, তাই না? যে বিষয়টা কি হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করো তো, এখন আমি যদি তোমাকে বলি যে এই যে এক্স এর ভ্যালু, এই যে যাচ্ছে, এর কোন জায়গায় কোন সময়ে আমার এটার ভ্যালু কত হবে, এটা কিভাবে বের করবো? আসো, আমার সমীকরণে কি ছিল, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এখন আমার টি সমান সমান যখন জিরো, 0 সেকেন্ড, তখন আমার এক্স সমান সমান কত বলতো, এ সাইন জিরো কিনা? তাহলে সাইন জিরোর মান কত, জিরো। দেখো টি যখন 0 সেকেন্ড, এক্স ও তখন জিরোতে, দেখছো, এক্স জিরোতে, জিরো। আসো, এবার টি সমান যখন T/4, টি সমান সমান যখন আমার কত, T/4 সেকেন্ড, তখন এক্স সমান সমান কত হবে বলো? তখন এক্স সমান সমান কি হবে, এ সাইন ওমেগা টি, তাই না? ওমেগা সমান সমান কত, 2π/t, ইন্টু ছোট টি সময় কত, T/4, তাই তো? দেখো তো, বুঝছো কিনা? তাহলে এখানে কি হবে বলো তো, টি টি কাটে, দুই দুই কাটে, তাহলে π/2, তাহলে কি পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, 1, তাহলে উত্তর আছে এ। দেখো বুঝছো কিনা, দেখো তো, সময় যখন T/4, তখন আমার কি, এই যে রেখাটা কোন জায়গায়, এতে না, বিস্তারের সর্বোচ্চ উপরে না, দেখো তো, দেখো, আনিকা কি হয়েছে? আচ্ছা, আবার বলতেছি, কোনো সমস্যা নেই। দেখো, আমার এই যে রেখাটা, এই যে রেখাটা কাজ করতেছে, এই যে এটা, ঠিক আছে, তুমি এটাতে আগে টি দিছিলে না, এটা টি রাখো, সমস্যা নেই, এটা টি ছিল, টি রাখো। আবার বলি, এটা টি ছিল, এটা টি ধরো, এটা হচ্ছে সময়ের দিক, এটা কার দিক, সময়ের দিক। আর এই যে রেখাটা, এই যে এটা যাচ্ছে, এটা কিসের, এটা ধরো এক্স এর, সরণের। এই রেখাটা কিসের, সরণের। দেখো বুঝো, এটা হচ্ছে টি এর দিক, এ, আর এটা হচ্ছে সরণের ধরো, ঠিক আছে? আবার ক্লিয়ার করি, এটা হচ্ছে বিস্তার, এদিকে হচ্ছে সময় সাপেক্ষে রেখা, আর এটা হচ্ছে কি আমার এই
এই যে এই সমীকরণ এক্স এর সমীকরণের যে গ্রাফটা এটা, এখন আমি বের করবো যে বিভিন্ন সময়ের জন্য আমার এই গ্রাফটার অবস্থান কোথায়। ঠিক আছে, বিভিন্ন অবস্থানের সময়ের জন্য আমার এই গ্রাফটার অবস্থান কোথায়। আসো তো খেয়াল করো তো, সাম্যাবস্থা হলো এটা, এই রেখাটা দেখছো এটা হচ্ছে সাম্যাবস্থা পুরোটা। ঠিক আছে, এখন টি এর মান যখন জিরো, টি এর মান যখন জিরো, এই যে টি এর মান জিরো, তাহলে জিরো বসাও। জিরোর সাথে ওমেগা গুণ করে কত জিরো হয় না, তাহলে এ সাইন জিরো, এ সাইন জিরো, সাইন জিরো মানে কত জিরো। এই দেখো রেখাটা জিরো বিন্দুতে আছে। আনিকা এটুকু বুঝছো কিনা বলো, আনিকা? আচ্ছা, এবার টি এর মান যখন টি বাই ফোর, দেখি তো এই এই সময় কোন জায়গায় আছে দেখি। টি বাই ফোর যখন সেকেন্ড, তখন এক্স সমান কি হচ্ছে এ সাইন ওমেগা টি না, ওমেগা সমান সমান আমি কি বলছিলাম বলো তো, ওমেগা সমান সমান টু পাই বাই টি একটা সূত্র বলছিলাম না, ওমেগা জায়গায় টু পাই বাই টি বসাইছি। আর টি সময় কত, টি বাই ফোর, টি বাই ফোর সময়। তো কাটাকাটি করো, টি টি কাটে, দুই দুই কাটে, তাহলে পাই বাই টু থাকে। তাহলে সাইন পাই বাই টুর মান কত, সাইন পাই বাই টু মানে কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, ওয়ান না। এ তাহলে কি এর সাথে ওয়ান গুণ হলে এ থাকে না। এবার দেখো তো মিলাও তো চিত্রের সাথে, দেখো তো চিত্র এ জায়গায় আছে কিনা, দেখো তো এই অবস্থানে কিনা, টি বাই ফোর এ তো এই জায়গায় আছে রেখাটা। তাহলে এই জায়গাটা দূরত্ব কত এখান থেকে, এ কিনা, দেখো এ কিনা, দেখো এ কিনা, এটাই। এবার বলো আনিকা, এবার কোনো সমস্যা আছে কিনা, আনিকা? আচ্ছা বুঝছো, এরপর আসো তো টি বাই টু সময় কি হচ্ছে দেখো তো। আচ্ছা, এই টি সমান সমান যখন টি বাই টু তখন এক্স সমান সমান কি, এ সাইন, সেম ভাবে টু পাই বাই টি ইন্টু টি বাই টু। দেখো তো টু টু কাটা, টি টি কাটা, এ সাইন পাই থাকে, এ সাইন পাই মানে কত মাইনাস ওয়ান না, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ, তাহলে মাইনাস এ। সাইন পাই মানে মাইনাস ওয়ান না, নাকি নাকি জিরো, সরি সরি সরি, জিরো, সাইন পাই মানে জিরো, তাহলে জিরো থাকে। দেখো তো টি বাই টু সময় জিরোতে কিনা, জিরোতে। এবার আসো থ্রি টি বাই ফোর এর সময় কত দেখে আসো। তাহলে এটা যখন থ্রি টি বাই ফোর, টি সমান সমান যখন থ্রি টি বাই ফোর, তখন কি হবে দেখো, এক্স সমান সমান এ সাইন টু পাই বাই টি ইন্টু থ্রি টি বাই ফোর। দেখো তো টি টি কাটা, দুই দুই কাটা, থ্রি পাই বাই টু মানে তো 270 ডিগ্রি, 270 ডিগ্রি মান কত, মাইনাস ওয়ান, তাহলে কত হবে মাইনাস এ। দেখো তো টি বাই ফোর সমান মাইনাস এতে কিনা, দেখো তো এখান থেকে দূরত্বটা এ কিনা, দেখো তো মাইনাস এ কিনা নিচের দিকে। এরপরে আবার টি সমান সমান যখন কত, টি সমান সমান যখন টি, তখন এক্স সমান সমান কত, এ সাইন টু পাই বাই টি ইন্টু টি, টি টি কাটে, সাইন টু পাই এর মান কত, জিরো। দেখো তো সময় যখন টি তখন আবার সে জিরো দাগিয়েছে কিনা রেখাটা, দেখো এটাই। বলো বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? নাই, এ পর্যন্ত সবাই ক্লিয়ার একদম? কারো কোনো সমস্যা নেই? ওকে, আর কি করাবো বলো। তো তেরো পর্যন্ত